তুমি আমার ভাইয়ের বউ হতে রাজি হও, নয়তো এই ছাদ থেকে এক্ষুনি আমি লাফিয়ে পড়ব। শান্ত স্তব্ধ পরিবেশ। কথাটি যেন সবার কর্ণগহ্বরে আগুনের ফুলকির মতো ঢুকে গেল। সেই সাথে মস্তিষ্কে প্রবেশ করিয়ে দিল উত্তেজনা। সেই উত্তেজনার বশীভূত হয়ে হইচই করলে উঠল উপস্থিত থাকা মানুষগুলো, যারা দুতলার ছাদে দণ্ডায়মান মেয়েটিকে উদ্দেশ্য করে নানান কথা তীর ছুঁড়ে দিচ্ছিল, নামার আহ্বান জানাচ্ছিল, লাফিয়ে না পড়ার অনুরোধ করেছিল। তবে একজনই ছিল ভাবলেথিনভাবে, যাকে ঘিরে আজকের এই দৃশ্য। সেই মেয়েটি অত্যন্ত নীরব। মুখশ্রীতে নেই কোনো অবাকতা, উৎকণ্ঠা, স্তব্ধতা। মেয়েটি আবারও বলে উঠল, শুনতে পাচ্ছ আফরা? আমি তোমাকে বলছি, সিদ্ধান্ত জলদি নাও। উত্তর হ্যাঁ বোধক হলে তোমার আমার দুজনেরই জন্য ভালো, তবে উত্তর না হলে আমি ঝাঁপিয়ে পড়ব, মৃত্যু নিশ্চিত। আর জেলে যাবে তুমি। আমি কিন্তু তোমাকে হুমকি দিচ্ছি না, অনুরোধ করছি, রাজি হয়ে যাও প্লিজ। আফরা নামক মেয়েটি তবুও শান্ত। কোনো রকম উত্তর না পেয়ে যখনই মেয়েটি ঝাঁপিয়ে পড়বে, মেয়েটির বন্ধুমহল আফরারও সামনে এসে দাঁড়ায়, অনুরোধ করে বলে উঠল, প্লিজ আফরা, রাজি হও, মিথ্যে মিথ্যেই রাজি হও। নাদিয়ার জেদ তুমি জানো না, ও সত্যি সত্যি লাফিয়ে পড়বে। ও খুব ডেসপারেট। প্লিজ 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 রাজি হয়ে যাও। আফরা এবার ভাবে, তার একটা মিথ্যে যদি একজন মেয়ের প্রাণ বাঁচাতে পারে, ক্ষতি কি বলতে। মাথা নেড়ে থাই জানিয়ে কিছু বলবে, তার আগেই আফরা টের পায় তার পাশে থাকা একজন মেয়ে মাথা নেড়ে না করছে, আড়ালে, যেন কেউ দেখে ফেললেই কিছু একটা হয়ে যাবে। আফরার মনে বিষয়টা ধাক্কা খেল। তীক্ষ্ণ চোখে নাদিয়ার বন্ধুমহলকে পরখ করতেই সবার ঠোঁটের ভাঁজে দুর্গম কিছু হাসিল করার সূক্ষ্ম এক হাসি দেখতে পেল। নড়েচড়ে উঠল আফরা। হট করে ঠোঁটের ভাঁজে তারও ফুটে উঠল অদ্ভুত এক হাসি। সে হাসি হয়তো কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলবে। উচ্চস্বরে বলল, আমি তোমার ভাবি হতে রাজি, তবে একটা শর্ত আছে। তুমি রাজি? পরিবেশ যেন আরও গমগম করে উঠল। নাদিয়া মেয়েটি ছাদের রেলিং থেকে নেমে হাসি মুখে বলল, কি শর্ত বলো, আমি রাজি। তোমাকে এই মুহূর্তে ছাদ দিকে লাফ দিতে হবে। বলে আফরা দুর্লভ হাসল। আঁতকে উঠল সবাই। অদ্ভুত বিস্মিত নজরে সবাই মেয়েটিকে দেখতে লাগলো। ভাবাবেগ হলো না আফরার, বরং পরিস্থিতিটাকে আরও অদ্ভুত করতে বলল, বলো রাজি। যে মেয়ে ভাইয়ের বউ করতে আত্মহত্যার ব্ল্যাকমেল করতে পারে, সেই মেয়ে ভাইয়ের জন্য আত্মহত্যা করতে পারবে না? জলদি করো, তুমি লাফিয়ে পড়ার পরপরই আমি তোমার ভাইকে বিয়ে করব, প্রমিস। নাদিয়া দুপা পিছিয়ে গেল। টের পেল তার হাত পা অসম্ভব রকমের কাঁপছে। এত তাড়াতাড়ি সে মরতে চায় না। হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে গেল। ধপ করে আছড়ে পড়ল ফোরে। আটকে উঠল নাদিয়ার বন্ধুমহল। দৌড়ে গেল ছাদে। এইসব নাদিয়ার পরিবার জানলে তাদের অবস্থা যে কী হবে ভাবতেই তারা মূর্ছা যাচ্ছে। এত ভয়, তবুও কেন যে এত বড় রিস্ক নিতে গেল, তারা এই জন্যই বলে, ভাবিয়া করিও কাজ। এত কিছুর মাঝেও আপনার ঠোঁটের ভাঁজে হাসি। হাতে থাকা কম দামি ঘড়িটায় এক পলক নজর ঘুরিয়ে ক্লাসের দিকে হাঁটতে লাগলো। ভার্সিটি আসতে না আসতেই এরকম পরিস্থিতি পড়বে আগে জানা ছিল না, নয়তো আজ সে ভার্সিটিতেই আসতো না। এইসব বড়লোকি ঝামেলা থেকে যত দূরে থাকা সম্ভব ততই মঙ্গল। বড়লোকেরা কি মানুষকে মানুষ মনে করে? সাইকোলজি নিয়ে পড়ছে মেয়েটি। এইবার ফাইনাল ইয়ার সবে উঠেছে। একটা বছর কেটে গেলেই ভার্সিটির পার চুকাবে সে। তবে এখন আর এই বিষয়টা তার মাথায় আসছে না। সে ঢের বুঝতে পারছে, ষড়যন্ত্রের জাল বিছিয়ে কেউ তাকে ডাকছে, একদম ছিন্নভিন্ন করে দেবে। বাবা মা বিহীন মেয়েটার এতদিনের লড়াইকে ধূলিসাৎ করে দেবে এক নিমেষেই। ভয় পেল আফরা, এক প্রকার কুকিয়ে উঠল। টের পেল কেউ তার হাতটা শক্ত করে ধরেছে। ভরসা খুঁজে পেল। আস্তে আস্তে স্বাভাবিক হতেই অপর পাশে দাঁড়ানো মেয়েটি বলল, মীরা নামের মেয়েটি বলল, ভয় পেয়েছিস আফরা? মাথা নাড়ল আফরা। মধ্যম দিকের একটা চেয়ারে বসে হাঁপ ছেড়ে বাঁচল যেন। তবে যেটা বেশিক্ষণ স্থায়ী রইল না। কিছু মানুষের তীক্ষ্ণ চোখের দৃষ্টি তাকে এফোড় ফোড় করে দিতে সক্ষম। চোখ বুজে পড়ে রইল তার আসনে। পাশে বসা মীরা দীর্ঘশ্বাস গোপন করে বসে রইল। মেয়েটা এমন আচরণ তাকে কষ্ট দেয়। এমনি ঝামেলার শেষ নেই তার মধ্যে। বাড়িতে আজ ঝামেলা জুটল। উপরওয়ালা জানে সামনে কি হয়। অপরাহ্ন নির্দয় সূর্য উপচে পড়া ভালোবাসা দিচ্ছে ধরণীতে। অতিষ্ঠ মানব সমাজ এক চিলতে বাতাসের জন্য ছটপট করে। কর্মজীবনে ব্যস্ত মানুষগুলো হাঁসফাঁস অবস্থায় কাজ করে। না করলেও তো টাকা মিলবে না, খাবে কি? ঘামে জুবুথুবু শরীর, বিতৃষ্ণ মন।
রাস্তার ধার ঘেঁষে হাঁটছে আপরা। রোদের আলোয় ধুলোবালিগুলো চিকচিক করছে, দৃষ্টি ফেলা দেয়। তাই তো চোখ মুখ কুঁচকে হাঁটছে সে। মনের মধ্যে এখন তার একটাই চিন্তা, শুধুমাত্র এই রোদ থেকে বাঁচার আকুতি। দ্রুত পায়ে একটা ছোট মুদি দোকানে ঢুকে 4-5 টাকায় একটা চকলেট কিনে আবার হাঁটা ধরে। বড়লোকের 8 বছরে এক আদুরে দুলালিকে পড়ায়, প্রতিদিন তার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়, না হলে নাকি সে পড়বে না। অগত্যা 5 টাকা বাড়তি খরচে অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে খরচ করতে হয়। কয়েক কদম হাঁটতেই দোতলার সুন্দর বাড়িটা চোখে পড়ে। বাড়িটা দেখলেই যেন আপনার প্রাণ জুড়িয়ে যায়। মনে মনে কত শত ইচ্ছে পোষণ করে এরকম বাড়ি তাদেরও হবে, আরাম আয়েসে সেও কাটাবে। তবে সব ইচ্ছে কি তার সত্য রূপ নেয়? তাদের মতো নিম্নবিত্ত মেয়েদের ইচ্ছে পোষণ করা পাপ। ফুস করে নিঃশ্বাস ছেড়ে ভেতরে ঢুকে আপরা। আর ঢুকতেই তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যায়। ড্রয়িং রুমের সোফায় বসে পায়ের উপর পা তুলে বসে আছে এই বাড়ির ছোট ছেলে আরাফ। দৃষ্টি তার আপরার উপরে। দৃষ্টিটা ঠিক কী রকম আপরার বুঝতে বাকি থাকে না। ভেতরে ঢোকার সাহসও হয় না। তবে যে যেতেই হবে। কাঁপা কাঁপা পা ফেলে এগিয়ে যেতেই সামনে এসে দাঁড়ায় ছাত্রীর মা, এবাড়ির বড় বউ। স্বস্তির নিঃশ্বাস ফেলে ছাত্রীর রুমে ঢুকে পড়ে আপরা। এবাড়ির ছেলেদের যে চরিত্রের দোষ আছে আগে থেকেই জানা ছিল। তার টিউশনটির খুব দরকার ছিল। 1 ঘন্টা পড়িয়ে আর 1 ঘন্টার সময় মেয়েটার পেছনে ব্যয় করলেই মাস প্রতি 10,000 টাকা। তার জন্য টাকাটা বিশাল। ঘরে যে অসুস্থ ছোট বোনটা যন্ত্রণা ভোগ করছে, তার জন্য এই কুদৃষ্টি সহ্য করতে পারবে না। তার জন্যই অপেক্ষা করছিল মিহি। সে এতটুকু কুদৃষ্টি সহ্য করতে পারবে না, তার জন্যই অপেক্ষা করেছিল মিহি। আপরা যেতেই তার সামনে হাত পেতে দেয়। আপরা ভুরকুচকে বিরক্ত প্রকাশ করে 5 টাকার চকলেটটা হাতে তুলে দেয়। মেয়েটার মুখে হাসি ফুটে। আপরা কিছুক্ষণ তাকিয়ে রইল সেই হাসি মাখা মুখের দিকে। একটু বেশিই মায়া মায়া লাগে তার। পরের মেয়ের জন্য এত টান আসে কেন? এদের রক্তে যে বীজ রয়েছে, তবুও কেন বাইরের খোলস এত সুন্দর? কথাগুলো মনে হলে আপনার মনে হয় নিজের হাতে যদি এই বাড়ির 3টে ছেলেকে খুন করতে পারত, রক্তগুলো হাতে মাখত, এই বন্দিদশা থেকে বাড়ির মহিলাগুলোকে মুক্ত করতে পারত। কিন্তু আপনার সেই শক্তি সাধ্য নেই, না আছে সাহস। রক্তে যে তার ভয়। যে মানুষের মন নিয়ে খেলতে পারে, কিভাবে মানুষের মনের কথা এক ছুটে বুঝে ফেলা যায় সে বুঝতে পারে। সাইকোলজি সাবজেক্ট তো এমনি এমনি নেয়নি। বৃহৎ এক উদ্দেশ্যে সে সাইকোলজি নামটার আশেপাশে কিলবিল করে। মিহি মেয়েটি বলল, এই ম্যাম কি এত ভাবছো? সময় তো চলে যাচ্ছে, পড়াবে কখন? আকাশ কুসুম ভাবনা থেকে বের হয় মিহির কথায়। ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়ে আপরা। এই মেয়ে তাকে সময় জ্ঞান শেখাচ্ছে। আজ একটু বেশিই পড়াবে বলে ঠিক করে বলল, আমাকে সময় জ্ঞান শেখাতে হবে না। আজ একটা পড়া ভুল হলে স্কেলের বাড়ি পড়বে তোমার নরম হাতে। ভয় পেয়ে যায় মিহি। এই মুহূর্তে আপরাকে তার দানবের মতো মনে হচ্ছে। বড় বড় চোখ দুটো কেমন আরেকটু বড় করে তার দিকে তাকিয়ে আছে। ভয়ে কাচুমাচু করতেই আপরা স্বাভাবিক হয়। একটু বেশিই রাগ দেখিয়ে ফেলেছে। শান্ত স্বরে কিছু বলবে তার আগে মিহি বলে উঠল, তুমি কি স্কেল দিয়ে আমাকে মারবে, যেমনটা বাবা মাকে মেরেছে? আফরা আঁতকে ওঠে। সে শুধু জানতো এ বাড়ির মহিলারা মানসিকভাবে নির্যাতিত, কিন্তু শারীরিক প্রহারও যে করে যে ঘুণাক্ষরও টের পায়নি। মেয়েটার উপর অসীম মায়া টের পায় আফরা। শান্ত স্বরে বলে ওঠে, তোমার বাবা তো মাকে মারে না, তখন তো তারা খেলছিল। তোমরা ছোটরা যেমন পুতুল খেলো, পুতুলের বিয়ে দাও, তেমনি তারাও খেলেছিল। তাদের তো বিয়ে আগেই হয়েছে। এখন তারা জীবন নিয়ে ছিনিমিনি নামক খেলাটা খেলছিল। ওটা বড়দের খেলা, ছোটদের না। এখন তুমি পড়তে বসো। মিহি বলল, তাহলে মা অমন করে কান্না করে কেন? মার খুব কষ্ট হয়। কি বলবে ভেবে পায় না আফরা। এরকম পরিবারে একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে। এই মেয়েটার ভবিষ্যৎ আদৌ শক্ত কিনা আফরার সন্দেহ হচ্ছে। বলল, তোমার মায়ের কোনো কষ্টই হয় না মিহি। তোমরা যখন পুতুলের বিয়ে দাও, মেয়ে পুতুলের মালিক মিছে মিছে কান্না করে না? তেমনি তোমার বাবা মা সেই খেলাটাই খেলে এখানে। তোমাদের মতো মিছে মিছে কান্না করতে হয়। তোমরা ছোট বলে আস্তে আস্তে কান্না করো। তোমার মা বাবা বড়, তাই তারা শব্দ করে কান্না করে। ওই তো খেলা, সত্যি সত্যি নাকি? আফরা এমনভাবে কথাগুলো মিহির মাথায় ঢুকিয়ে দিল, মেয়েটা এক ছুটে সহজ হয়ে গেল। আফরার কথাটা যে সত্যিই ধরে নিয়েছে। আফরাও মুখ হাঁ করে শ্বাস ফেলল। কতগুলো মিথ্যে বলতে হলো, যদিও তার জীবনটাও মিথ্যেতে ভরা। দরজার ওপাশ থেকে সরে দাঁড়ালো মিহির মা মনিরা। এসেছিল আফরার জন্য নাস্তা নিয়ে। কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই থেমে যায় সে। ভেতরে ঢুকে আফরার চোখে চোখ মেলানোর সাহস হয় না, তাই চলে যাওয়ার জন্য হাঁটা ধরে। বাড়িতে এসে আফরা তার বোনের কাছে বলল,
আফরা বলল, জানিস বোন, তোর ননদ আজ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু কোন ভাইয়ের জন্য দিয়েছে সেটাই বুঝতে পারছি না। না বুঝলে কি করে রাজি হব বলতো? বড় বোনের কথায় কেঁপে উঠল অথই। সেই কম্পর টের পেল না আফরা। ডান সাইড প্যারালাইসিস তার। সারাদিন এই ছোটোখাটো শক্ত বিছানায় পড়ে থাকে। বড় বোনটা আসলে খাইয়ে দেয়, না হলে সারাদিন খিদে নিয়ে পড়ে থাকে। অভিযোগ করারও সাহস হয় না। করবে কি করে? তার ভুলেই তো এই দুর্গতি। আফরা নিজে মনে আবারও বলল, কি বলিস অথই, বিয়েটা করেই নেই বল। শক্তপোক্ত এক অভিভাবক হবে, তোর অপারেশনটাও করাবো। কার্নিশ বিয়ে তপ্ত জল গড়িয়ে পড়ে। ভালো বাম হাত নাড়ানোর চেষ্টা করে অথই, খুব একটা সুবিধা করতে পারে না। হাসে আবরা। জেনে শুনে কেউ মৃত্যুর পথ বেছে নেয়, তার ছোট বোনটা বুঝতে পারছে না। তার মতো ভীতু মেয়ে আগুনের গুহায় ঢুকবে। দুমুঠো খেয়ে পড়ে জীবন চললেই যে তার হলো। বিলাসিতা তাদের সাথে যায় না, সহ্যও হবে না। বিড়বিড় করে বলল, আমি ভীতু, সাহসী হতে চাইও না। তবে কেন মনের মধ্যে বিদ্রোহ টের পাই? কিছু জীবন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে ইচ্ছা করে কেন? তবে কি আমি পাগল? স্বাভাবিক মানুষ না? অন্ধকার ঘর, আলোর ছিটেফোঁটাও নেই। নরম বিছানায় ঠিক মাঝখানটায় এলোমেলো হয়ে শুয়ে আছে নাদিয়া। বিছানায় বাম হাতে আগলে ধরা মদের গ্লাস। আয়েশ করে একটু পর পর চুমুক বসাচ্ছে সে। এই মুহূর্তে এর থেকে আরামের কিছুই নেই যেন। মদ খেলে তো দুঃখকে ভুলে থাকা যায়। এই যে সে মনের যন্ত্রণাগুলো ভুলতে গিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে, তার লক্ষ্যই তো এমন। পরপর 6 গ্লাস মদ গলাধঃকরণ করে উঠে দাঁড়ায় নাদিয়া। নেশা তেমন হয়নি, দিব্যি হাঁটছে সে। হাঁটতে হাঁটতে নিজের ঘর থেকে বের হতেই বাবা মাকে চোখে পড়ে। টিভিতে দুজন রোমান্টিক মুভি দেখছে। দুজনের হাতেও সেমই দুটো গ্লাস। সেখানেই বিচরণ করছে অ্যালকোহল। নাদিয়া সরাসরি বাবা মার পাশে বসে দুজন টিভিতে এতই মত্ত, মেয়ে যে তাদের পাশে বসেছে খেয়ালই করেনি। কেসে উঠল নাদিয়া। হালকা নড়েচড়ে উঠলেও রিমোট হাতে তুলে চ্যানেল পরিবর্তন বা টিভিটাই বন্ধ করার কোনো প্রয়াস তার মধ্যে দেখা যায় না। যেন এগুলো নিত্যদিনের চলমান ঘটনা। নাদিয়ার মধ্যে লজ্জা বা অস্বস্তি টের পাওয়া গেল না। পায়ের পর পা তুলে বসে বলল, ভাইয়া আজও আসেনি? নুরি বলল, তোমার ভাই কবে বাড়িতে আসে? মিসেস নুরি কথাটা বলে উঠলেন। মহিলার নাম ছিল নূরজাহান আক্তার। বিয়ের পর হয়েছিলেন নূরজাহান বেগম। কিন্তু হট করে কবে যে নূরজাহান বেগম থেকে মিসেস নুরি হয়ে উঠলেন, নাদিয়ার বুঝ আসে না। আর এই মিসেস নুরি হওয়ার সাথে সাথেই তার ভাই বোনদের জীবনে আমূল পরিবর্তন ঘটে গেল। ছোট্ট নাদিয়া ফ্যাশন বুঝতে শিখল, স্ট্যাটাস বুঝতে শিখল। এখন আর তার পা মাটিতে পড়ে না। নিম্নস্তরের মানুষের পিছিয়েই মাটি থেকে বহু হাত উপরে দিয়ে হাঁটে। নাদিয়া কিছুক্ষণ চুপ করে বলল, তোমার কি উচিত না ভাইয়াকে একবার বাড়িতে আনা? বিরক্ত হলেন মিসেস নুরি। রোমান্টিক সিনে মনোযোগ দিতে পারছে না, অসুবিধা হচ্ছে। বরের সাথে একটু আলাদা সময়ও দেখছি কাটানো যাবে না। অথচ 24 ঘন্টার সময়ে প্রায় 22 ঘন্টাই তিনি অনল মাহমুদের সাথে আঠার মতো লেগে থাকেন। আর এই 2 ঘন্টার কথার মতো না বললেই হলো। সে তো মিনিটে মিনিটে ফোন করলেই কেটে যায়। অনল মাহমুদ বলল, তোমার ভাইয়া কি বাড়িতে আসার মানুষ? দেখো গিয়ে, কোথাও হোটেলে মেয়ে নিয়ে পড়ে আছে। নাদিয়া বলল, খবরদার বাবা, এমন অপবাদ আমার ভাইকে দিবে না। নাটক কম করে করবেন। কি ভাবছেন আমি কিছু জানি না? প্রতি রাতে মেয়ে আপনি পাঠান, কিন্তু আমার ভাইয়া আপনার মুখের উপর বুড়ো আঙুল দেখিয়ে মেয়েগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কেচ্ছা আমাকে শোনাতে আসবেন না। অনল মাহমুদের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। এমন কাজ করে বা বর্তমানে মিথ্যে বলেও সে অনুতপ্ত বা ইতিহাসের মধ্যে পড়েন না। বরং বিরক্ত হয়ে বললেন, আমার তো মনে হয় মাঝে মাঝে তোমার ভাই সত্যিই পুরুষ মানুষ তো। এত এত সুযোগ থাকার পরেও কেউ হেলায় ছেড়ে দেয়। ঠিকভাবে মানুষ হয়নি। নাদিয়া বলল, ভাগ্যিস হয়নি। তোমার মানুষ মানেই তো অন্যদের চোখে অমানুষের সর্বোচ্চ পর্যায়ে। যাই হোক, খুব তাড়াতাড়ি আমার ভাইকে বিয়ে করাবো। তারপর আমি তোমাদেরকেও দেখে নেব। এসব বলে হনহনিয়ে বাইরে হাঁটা ধরে নাদিয়া। মিসেস নুরি আর অনল মাহমুদ নাদিয়ার কথাতেই হেসে উড়িয়ে দেয়। কারণ ঘুড়ি যতই উড়ুক না কেন, নাটাই তো তাদের হাতেই বন্দি। দুজনের দৃষ্টি ঘোরায় টিভির পর্দায়। মুখে মুচকি হেসে যখনই একে অপরকে জড়িয়ে নিতে যাবে, উপর থেকে ভেসে আসে কোনো এক পুরুষালী চিৎকার। চিৎকারটা ঠিক এমন, আমার বউ এনে দাও, আমার বউ এনে দাও, আমার বউকে কোথায় রেখেছো, এমন করে অনেক আহাজারি। আর তার মধ্যে একটাই কমন শব্দ, বউ বউ। ছেলেটা সব কিছুতেই যেন বউ নামক নারীটি মিশে রয়েছে। অনল মাহমুদ উপর দিক তাকিয়ে বৃষ্টি ভাষায় কয়েকটা গালি দিলেন। তার ছেলেটিকে নাকি না বউটিকে বোঝা গেল না, কিন্তু মিসেস নুরি ঠিক বুঝলেন। হেসে উঠলেন তিনি। একসময় আহাজারি থেমে গেল। শান্ত হয়ে গেল পুরো বাড়ি। ড্রয়িং রুমের সোফায় বসে দুজন মধ্যবয়সী পুরুষ ও মহিলা মত্ত হয়ে পড়লেন উল্লাসে। নাদিয়া সরাসরি গাড়ি নিয়ে বের হয় হাইওয়ে রাস্তা ঘেঁষে। ধুলোবালি উড়িয়ে ছুটাতে থাকে সে। চোখে মুখে ক্রোধের দাবানল।
কোনো এক রাজ্যকে ধ্বংস করে দিতে সক্ষম যেন, শুধু সময়ের অপেক্ষা। নিজের ঘরে পড়ছিল আফরা, এই রাতটুকুই পায় নিজেকে নিয়ে ভাবার জন্য। যার একাংশই সে ভবিষ্যতের কথা ভেবে পড়ালেখায় ডুবে থাকে। পড়তে ইচ্ছে না হলেও জোর করে দৃষ্টি নিবদ্ধ রাখে বইয়ের গোটা গোটা অক্ষরে। ছোটবেলায় মামা যখন বলতো গাড়ি ঘোড়ায় চড়ে যেয়ে পড়ালেখা করে সে, তখন আফরা ভাবতো, কই সে তো পড়ালেখা করে না, স্কুলে যায় আসে, এইটুকু পড়তে ইচ্ছে হয় না তার, তবুও তো সে গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়। মামা তাহলে এমন বলছে কেন? মামাকে শুধাতো সে। সমসময়ের মতো সে দেখতো প্রশ্নটা শুনেই তার মামা একগাল হাসতো, আদরে ভঙ্গিমায় কোলে নিয়ে বলতো, মামা বলতো, এখন তো তুমি অন্যের গাড়িতে চড়ছো, টাকা দিতে হচ্ছে বিনিময়ে। কে টাকা দিচ্ছে? আমি, তোমার মা, অথবা তোমার বাবা। এগুলো আমরা উপার্জন করি, তুমি না তো। তাই এগুলোতে তোমার হকও সামান্য। কিন্তু তুমি যখন বড় হবে, পড়ালেখা করবে, মস্ত বড় কলেজে ভর্তি হবে, একসময় মস্ত বড় অফিসার হয়ে বের হবে, তখন তোমার টাকা হবে, যেভাবে চাও সেভাবে খরচা করতে পারবে, কাউকে কৈফিয়তও দিতে হবে না। নিজের কেনা গাড়িতে চড়বে, তোমার নিজস্ব ড্রাইভার থাকবে, তাকে যখন তখন হুকুম করতে পারবে। এর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এখন বলো তো কোনটা বেশি ভালো? আফরার মামা হাসতো একথা বলে। তার হাসি যেন তখন চওড়া হতো। এই হাসির মানে ছোট্ট আফরা বুঝতো না, কিন্তু এখন বোঝে। জীবন নামক বাস্তবতা ঘুরপা খেয়ে যুবতী আফরা এখন মামার সব কথা বুঝে। তবে মামাকে জোর গলায় নিজের বোকামো ও ভুলের কথা বলতে পারে না। বলতে পারে না নিজের টাকায় বিলাসিতা করা ঢের ভালো। মামাটা যে হুট করে কোথায় হারিয়ে গেল, আফরা এত খুঁজেও পেল না। গাড়ির শব্দে আপন ভাবনা থেকে বের হয়ে আবরা ভ্রু কুঁচকে দরজার দিকে তাকায়। এত রাতে এদিকে কে গাড়ি নিয়ে আসবে? কিছুটা ভয়ও পায় সে। ভয় তার দ্বিগুণ হয় দরজার কর্নারার শব্দে। বড়সড় ঢোক গিলে তবুও যেন গলা শুকিয়ে যায়। সে এত ভীতু কেন? নিজেই মনেই প্রশ্ন করে। উত্তর আসে না। দৌড়ে যায় বোনের ঘরে, দরজার তালা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। চাবিটা গুপ্ত জায়গায় লুকিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় দরজার দিকে। ক্রমশ যেন মাথা ঘুরিয়ে ওঠে। এবার অপর পাশের মানুষটা বিরক্ত হয়। বার কয়েক জোরে বাড়ি বসায় দরজায়। আফরা দরজা খুলে বাইরে চোখ রাখতেই ভয়গুলো পালিয়ে গিয়ে একরাশ অবাকতা ফুটে ওঠে। অস্পষ্ট সুরে বলে ওঠে, নাদিয়া তুমি? নাদিয়া হাসে। আফরাকে পেছনে ফেলে নিজেই ঘরে ঢুকে পড়ে। বিরক্ত আর ভয়ের মিশ্রণে অদ্ভুত মুখের ভঙ্গিমা হয় আফরার। শক্ত কণ্ঠে বলে ওঠে, কার পারমিশনে ঘরে ঢুকলে? আমি তোমাকে ঘরে ঢুকার অনুমতি দিয়েছি? অপমানিত হওয়ার কথা থাকলেও নাদিয়া হয় না, বরং আফরার এমন কাঠখোট্টা টাইপের আচরণ তার ভালো লাগে। নাদিয়া ভাবলেশীনভাবে বলে, তোমার কাছে আসার কারণ, আগে মদের 6টা গ্লাস শেষ করে এসেছি, তারপরেও দেখো নেশা হয়নি। গাড়ি চালিয়ে এসে তোমার সামনে বসে স্বাভাবিকভাবে কথা বলছি, তোমার কথা বুঝতে পারছি, অথচ তুমি স্বাভাবিক থেকেও আমার আসার কারণও বুঝতে পারছো না। এটা কেমন কথা বলো তো? তোমাকে আমি অত্যন্ত চালাক ভেবেছিলাম। আফরা বলল, তোমার মনে হয় না তুমি একটু বেশিই করছো? আজ যে কাণ্ডটা তুমি করেছো, এর জন্য আমি চাইলেই তোমাকে মানহানির কেসে ঢুকিয়ে দিতে পারতাম জানো। একে তো ব্ল্যাকমেল করেছো, তার উপর পুরো ভার্সিটির আজ থই থই হয়ে গিয়েছে। আমার সম্মানে একটু হলেও আঁচ লেগেছে নাদিয়া। এরপর আবার তুমি আমার বাড়িতে পর্যন্ত চলে এসেছো। সাহস কি করে হয় তোমার? আফরার কথায় নাদিয়া হুট করে বিছানায় গা এলিয়ে দেয়। চমকায় আফরা। এই মেয়ে কি থাকার চিন্তা ভাবনা করেছে নাকি? নাদিয়া বলে ওঠে, তোমার বিছানাটা এত শক্ত কেন? ঘুমানো যায়? আমার বাড়ির বিছানা কত নরম জানো? এক মুহূর্তেই নাদিয়ার ইঙ্গিত বুঝে ফেলল আফরা। এই মেয়ে তাকে বিলাসিতার লোভ দেখাচ্ছে। আফরা তাচ্ছিল্য হাসল, মুখে হাসি ধরে রেখেই বলল, আমার বিছানা শক্ত নয়, নরম তোমার শরীর। কিন্তু আমার শরীরটা এতটাও নরম নয়, খাপ খাবে না। তোমার দূরে থাকাই শ্রেয়। সেদিকের কথা আর বাড়াল না নাদিয়া। শুয়ে থেকেই বলল, আমি যতদূর জানি তোমার বয়ফ্রেন্ড নেই, না আছে কোনো পরিবার। আছে বলতে একটা ফ্রেন্ড। তাহলে না করছো কেন? আমার ভাইয়াকে তো চিনোই, তারপরেও না। আফরা বলল, তোমার ভাইয়াকে? আফরার প্রশ্নে চোখ বড় বড় হয়ে এলো নাদিয়ার। বিশ্বাসই করতে পারছে না, তার ভাইকে এই মেয়ে চিনে না, তাও আবার এই এলাকারই থেকে। অবাক হয়েই জিজ্ঞাসা করে, আমার ভাইয়াকে তুমি চেনো না? এও সম্ভব? আফরা বলল, কেন? তোমার ভাই কি প্রধানমন্ত্রী নাকি যে আমাকে চিনতেই হবে? নাদিয়া হেসে উঠল। মেয়েটাকে তার দারুণ লেগেছে। আর বলল না তার ভাইকে, অজানাই থাকুক, ব্যাপারটা তার মজা লাগছে। অথচ আফরা মনে মনে নাদিয়াকে বেকুব বলে গালি দিল। সে ভেবেছিল মেয়েটা চালাক, এখন তো দেখছে বোকার হদ্দ।
আফরা বলল, বের হও আমার বাড়ি থেকে। আমি তোমার প্রস্তাব আগেই নাকচ করে এসেছি, তাই ছেঁচড়ার মতো আমার পেছনে ঘুরবে না। এসব আমি একদম পছন্দ করি না। তারপর এক প্রকার জোর করেই বের করে দিল নাদিয়াকে। নাদিয়ার খানিক রাগ হলেও কিছু বলল না। গাড়ির কাছে গিয়ে আবার কি মনে করে যেন ফেরত আসলো। দরজায় দাঁড়িয়ে বলল, তোমাকে আমি এমনি এমনি সিলেক্ট করিনি। তোমাকে আমার ভাবি করেই ছাড়বো। ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, মিলিয়ে নিও। আফরার ঠোঁটের কোণেও সূক্ষ্ম এক হাসি দেখা যায়, যা স্পষ্ট হওয়ার আগেই মিলিয়ে যায়। চ্যালেঞ্জ? তার জীবনটা কি এখন কারো চ্যালেঞ্জের সংঘর্ষে শেষ হয়ে যাবে? সে তো এমন চায়নি। তাহলে প্রতিবার কেন সেই এমন সংঘর্ষের কারণ হাতিয়ার হয়? তার স্বাভাবিক জীবন কোথায় গিয়ে হারালো? কোথায় গেল সেই শৈশব? কোথায় গেল সেই খিলখিল হাসি? কোথায় বা গেল সেই চেনা পরিচিত বাবা মা আর মামা? কোথাও নেই। তার জীবনটা সময়ে পরিক্রমায় যাচ্ছে ঠিকই, তবে কোনো দিক ঠিক নেই। নেই কোনো লক্ষ্য, নেই কোনো স্বপ্ন, শুধু ইচ্ছেটা হলো দুমুখো। একবার নিজের জন্য, আরেকবার বোনের জন্য কথা বলে। তার জীবনচক্রের সীমান্ত তার মৃত্যুতেই। আবুদ বলল, এই তোর সাহস তো কম না? ভাবির কাছ থেকে টাকা নিস? জন্মের রিক্সা চালানো শিখাই দেব। সবেমাত্র রিক্সা থেকে নেমে ভাড়াটা পরিশোধ করতে যাবে আফরা, ঠিক তখনই উগ্র কণ্ঠের আওয়াজ ভেসে আসে। চোখ তুলে তাকায় আফরা। ভার্সিটিরই কিছু ছেলেপেলে। ভাবির ডাকের অর্থটা বুঝতে পারে না। রিক্সাওয়ালা ভয় পেয়ে রিক্সা ঘুরিয়ে নিলেই আফরা ভ্রুকুচকে বিরক্ত প্রকাশ করে বলে ওঠে, এই যে মামা, আমি আপনাকে যেতে বলেছি, দাঁড়ান বলছি। ভাড়া হাতে ধরিয়ে দিয়ে ইশারা করে যাওয়ার জন্য। রিক্সাওয়ালাকে আর পায় কে? জীবন নিয়ে এখান থেকে যেতে পারলেই সে বাঁচে। একজন রিক্সা চালকের পুঁজির উৎসটাই যে রিক্সা, সেটা হারালেই তার জীবনের টানাপোড়ান শুরু হবে। রিক্সাওয়ালা যেতেই আপনার সামনে ছেলেগুলোর দিকে তাকায়। বেশভূষায় বড়লোকি ভাব, হয়তো তার থেকে জুনিয়রই হবে। শক্ত কণ্ঠে বলল, ভাবি কে? আর ভাইটাই বা কে? ছেলেগুলো মাথা নিচু করে নেয়, যেন জোর করে সম্মান ধরে রাখছে। আপরা বুঝতে পারে এদের বলে কোনো কাজ হবে না, তাই ভার্সিটির ভেতর ঢুকে পড়ে। ছোটোখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করলে আর কোনো কাজ করা সম্ভব হবে না। তার আজ অনেক কাজ বাকি। আদুদ বলে ওঠে, এখানে বসুন ভাবি, আমরা চলে যাচ্ছি। এই চল তোরা। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে আপরা। এ কোন খেলা? এরকম সম্বোধন নিয়ে কে খেলছে তার সাথে? দুটো ক্লাস শেষ করে লাইব্রেরিতে এসেছিল সে। ক্লাস দুটো ভালোভাবে করতে পারেনি। সহপাঠীরাও তাকে ভাবি ভাবি করছে। এমনও অবস্থায় ক্লাসে মনোযোগ ধরে রাখা দুঃসহ হয়ে দাঁড়িয়েছিল। ক্লাস শেষ হতেই কোনো রকম গা বাঁচিয়ে লাইব্রেরিতে কেবল পা রেখেছে। এর মধ্যে জুনিয়র একজন ছেলে কথাটা বলে উঠল। বিরক্তির সাথে আপনার রাগও টের পেল। তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেপেলেগুলোকে পরখ করে বলল, এই দাঁড়ান, একদম উঠবেন না। কার নেতৃত্বে এসব হচ্ছে? কে ভাবি ডাকতে বলেছে? আর এই সরকারি ভাইয়াইটে বা কে? ছেলে মেয়েগুলো ওর মুখ চাচাই করছে। আপনার শক্ত হয়ে দাঁড়িয়েই রইল। একজন ছেলে মিনমিন করে বলল, আমাদের তো কয়েকটা বড় ভাই এসে বলল আপনাকে ভাবি ডাকতে, আর কোনো রকম সমস্যা যেন না হয় সেগুলো দেখতে। চোখ বুজে শ্বাস ফেলল আপরা। মস্তিষ্ক তার একটা নামই ইশারা করছে, নাদিয়া। এই মেয়ে ছাড়া এমন কেউ করবে না। কয়জনই বা মানুষ চেনে তাকে? দৃষ্টিটা স্বাভাবিক করে বলল, জাস্ট আপু বলবেন। পরবর্তী ভাবি শুনলে একটাকেও আস্ত রাখবো না বলে রাখলাম। পড়াশোনা করতে এসেছেন, কারো হুকুম পালন করতে না। একথা বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না আপরা। যে কারণে লাইব্রেরিতে এসেছিল কাজটা সম্পন্ন করে লাইব্রেরি থেকে ত্যাগ করে। ছেলে মেয়েগুলো অদ্ভুত দৃষ্টিতে মেয়েটি যাওয়ার দিকে তাকিয়ে রয়। মেয়ের ঝাঁজ অন্যরকম। এই মুহূর্তে তাদের মাঝরথিতে সাঁতার কাটার মতো মনে হয়েছে। এক তীরে বাঘ দাঁড়িয়ে আছে আর অন্য তীরে সিংহ। যে তীরেই যাবে না কেন শিকার তাদেরই হতে হবে। কে জানে আবার কুমিরের ভয় আছে নাকি? ছেলে মেয়েগুলো আবার নিজেদের আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। আর আপনার সে তো তন্ন তন্ন করে খুঁজে চলেছে নাদিয়াকে। আজ একটা উচিত শিক্ষা দিবেই সে। মেয়েটির সাহস দিন দিন বেড়ে চলেছে। নাদিয়াকে পেল ভার্সিটির শেষ মাথায়। এক ঝটকায় বসা থেকে দাঁড় করিয়ে শক্ত করে হাতটা চেপে ধরল। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল নাদিয়া। আপনার মাঝে তেমন ভাবান্তর দেখা গেল না। শক্ত হাতের ধাবা আরেকটু শক্ত করে বলল, বলেছিলাম না আমার শরীর তোমার মতো নরম নয়, খাপ খাওয়াতে পারবে না। এবার বুঝলে তো? ব্যথা মিশ্রিত মুখশ্রী এক নিমিষেই যেন গায়েব হয়ে গেল। নাদিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি এক হাসি। তবে আপনার কাছে সেটা বিষ ছাড়া কিছুই লাগলো না। হাতের থাবা নরম হয়ে এলো। নাদিয়া নিজেই হাত ঝাড়া দিয়ে বলল, সমস্যা কি বলো? নরম জিনিসে শক্তের প্রভাব পড়লেই তো শক্ত হয়ে উঠবে। আমার যে শক্ত হয়ে ওঠাটা জরুরি। আপরা বলল, আমিই কেন নাদিয়া?
পরিবারহীন চালচুলোহীন এক মেয়ে আমি, যার আপন বলতে কেউ নেই। তাকেই কেন তোমার ভাইয়ের জন্য পছন্দ হলো? দেশে তো মেয়ের অভাব পড়েনি। নাদিয়া বলল, কারণটা গোপন থাক, অন্য কোনো দিন বলবো। তবে হঠাৎ এত রাগের কারণ? আফরা বলল, তুমি বুঝতে পারছো না নাকি বুঝার ভান করছো? সবাইকে তুমি বলেছো আমাকে ভাবি ডাকতে, না হলে কেন সবাই ডাকবে আমাকে ভাবি বলে? তোমার ভাইটাই বাকি। আফরার কথায় ভ্রু কুঁচকায় নাদিয়া। সে বলেছে? কই? অবাক হয়ে বলল। নাদিয়া বলল, আমি কাউকে বলিনি, বিশ্বাস করো, কাউকে বলিনি ভাবি ডাকতে। আমি নিজেই বুঝতে পারছি না আবার কোন ভাইয়ের উদয় হলো। তুমি কিন্তু আমারই ভাবি হবে, না হলে তোমার জীবনের ইতি টানতেও আমার মিনিটও সময় লাগবে না। কেঁপে উঠল আফরা। মেয়েটা তাকে হুমকি দিচ্ছে, জীবন নেওয়ার হুমকি দিচ্ছে। সে কি মৃত্যুকে ভয় পায়? হৃৎপিণ্ডটা যেন চিৎকার করে বলছে, তুই ভয় পাস আফরা, তুই সত্যিই খুব ভয় পাস মৃত্যুকে। না হলে তোর হৃদয় কাঁপবে কেন? কেন বুকে চিনচিনে ব্যথা করবে? দৃষ্টি নরম হয় আফরার। নাদিয়া হেসে ওঠে। হাসিটা তাচ্ছিল্যই বটে। এক সময় হাসির শব্দটা বাড়তে থাকে। নাদিয়া হাসতে হাসতে বলল, কি ভয় পেলে আফরা? উপস, সরি ভাবি, আমি তোমার একমাত্র ননদ ভাবি। আমাকে কেন ভয় পাবে? তোমার আমার সম্পর্ক তো মধুর হবে। আফরা ছুটে লাগায়, দৌড়াতেই থাকে। এক দৌড়ে ভার্সিটির গেট দিয়ে বাইরে চলে আসে। হাত পা কাঁপছে তার। এই মুহূর্তে নাদিয়াকে তার সাইকো মনে হচ্ছে, যার পাগলামিতে তার জীবনটাই শেষ হয়ে যাবে। কিন্তু সে তো জীবনটা এইভাবে শেষ করে দিতে চায় না। তার যে বৃহৎ এক ইচ্ছে আছে। আফরার এমন দৌড়ে যাওয়া দেখে নাদিয়ার মনে আনন্দের জোয়ার বয়ে যায়। উল্লাসে ফেটে পড়ে সে। এই ভয়টাই সে দেখতে চেয়েছিল। ভাবি বানাবে, তবে তার অভিভাবক নয়। মেয়েটাকে বুঝতে হতো সে কার সাথে উঁচু গলায় কথা বলছে। নাদিয়া মাহমুদ ছাড়ার পাত্রী নয়। তার চোখ যে জহুরির চোখ। যা বা যাকে চোখে পড়ে এবং ভালো লেগে যায় তার নিস্তার নেই, যতক্ষণ না সে চাইবে। অনল মাহমুদ মস্ত বড় হার্ট স্পেশালিস্ট। ক্যারিয়ার জীবনে ছোটোখাটো হুটহাট কেসই ব্যতীত আর কোনো কেসেই অসফল হননি তিনি। এর জন্য তার অবশ্য ডিমান্ডের খামতি নেই। সুযোগটা লুপে নিতেও তিনি সময় ব্যয় করেন না। যেখানে 50,000 কাজ হয়ে যাবে সেখানে লাখ লাখ টাকা ডিমান্ড করে আজ সে এত দূর। তার মালিকানায় আজ দেশের বড় মস্ত 3টা হসপিটাল। অবশ্য লাখ টাকা ডিমান্ড তা কেবল টাকাওয়ালাদের কাছেই। গরিবদের কাছে তো সে মানবতার এক অপার মাধ্যম। কপালে অনেক মানুষের দোয়া তার জুটেছে, আবার অনেক মানুষের অভিশাপও। সেসবে সে কান বা চোখ কোনোটাই দেন না। প্রয়োজনই পড়ে না। দিব্যি তো জীবন চলে যাচ্ছে। নিজের কেবিনেই বসেছিলেন তিনি। পাশেই স্ত্রী মিসেস নুরি। ব্রেক টাইম কাটাচ্ছেন দুজন। লাঞ্চ সেরেই আরামে চোখ বুজেছেন দুজন। হাতের মুঠোয় হাত, শক্ত তার বাঁধন। আহা, কি ভালোবাসা! হসপিটালে ভালোবাসার আইকন হিসেবে বেশ আলাপও হয়। দুজন তখন মুখোমুখি হাসে। হাসিটার অর্থ সবাই আনন্দেই কাটিয়ে নেয়। বুঝার কি আছে? হুট করেই বন্ধ চোখের পাতা খুলে মিসেস নুরি বললেন, ছেলেটাকে এখন বিয়ে করানো উচিত, বয়স তো কম হলো না। অনল বলল, শেষ হবে তোমার মন দিতে হবে না, তুমি মন দাও আমার দিকে। সবাইকে সবটা ভাবতে হয় না। মিসেস নুরির মুখটা ছোট হলো, মলিন হলো। ভাবতে হয় না নাকি ভাবতে মানা? অনল মাহমুদ চোখ খুলে তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। মিসেস নুরিও মুখে হাসি ফুটালেন। সে হোক জোর করে, হোক ইচ্ছে করে। অনল মাহমুদ বললেন, তোমার একমাত্র কাজই হলো আমাকে সময় দেওয়া, আমাকে নিয়ে ভাবা, আমার সাথে সাথে থাকা। তুমি কেন ছোটোখাটো বিষয়ে মন দিবে? নুরি বলল, আচ্ছা বাবা, আর সেসব ভাববো না। তারপর দুজনেই একসঙ্গে হেসে উঠলেন। এমনভাবে কথা বলতে লাগলেন যেন টিনেজ বয়সে সদ্য প্রেমে পড়ার ফিলিংস উপভোগ করছেন দুজন। হাতের মুঠোয় আজ 10 টাকার চিপস। মেয়েটা তাকে কাল বলে দিয়েছে চিপস নিয়ে যেতে। প্রতিদিন নাকি তার 5 টাকার লজেন্স খেতে ভালো লাগে না। আফরার তখন শক্ত গলায় কিছু কথা শোনাতে ইচ্ছা হয়েছিল, তবে কি বুঝে যেন চুপ থেকে সাই দিয়েছে। অগত্যা তাকে আরও 5 টাকা বেশি খাওয়াতে হলো। এখানেই হয়তো ধনী গরিবের তফাৎ। গরিবের কোনো ছেলে মেয়েকে সে যদি এভাবে প্রতিদিন লজেন্স দিত, হয়তো খুশিতে চিকচিক করা চোখ নিয়ে তাকিয়ে থাকতো। সাহস করে বাড়িয়ে আনার কিছু বলতো না, কারণ তাদের জানার পরিধি তো ওই 5 টাকার লজেন্সই। অথচ ধনীর দুলালি বাহারি খাবার গলাধঃকরণ করে। তাদের কি প্রতিদিন এই 5 টাকা লজেন্স চলে? গেট পেরিয়ে আফরা বাড়িতে ঢুকে। ভার্সিটি থেকে আগে চলে আসায় আজ একটু শপিংয়ে গিয়েছিল সে। টুকটাক বাজার করে বাড়িতে রেখে তারপর এসেছে, তাই একটু দেরি হয়েছে। না জানি মেয়েটা আজ তাকে কেমন করে জ্ঞান দেয়। দরজায় দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিবে, ভেতর থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। থরথর করে কেঁপে ওঠে আফরা। হাত থেকে চিপসের প্যাকেট পড়ে যায় মাটিতে। এলোমেলো পায়ে দৌড়ে রান্নাঘরের জানালার ধারে দাঁড়ায়। বেশ বড় জানালাটা।
উঁকি দিতেই ড্রয়িং রুমের দৃশ্য নয়ন যুগলে এসে বাড়ি খায়। চোখ বুজে নেয় সে, এ কেমন বাড়ি, আর কি কি জানার আছে। এ বাড়ির মানুষগুলো আদৌ মানুষ তো? জানালা থেকে সরে আসে, মন চাইছে এক ছুটে বেরিয়ে যেতে, আবার বিবেক যেন বাধা দিচ্ছে, বলছে তাকে ভেতরে যেতে। হয়তো সে কলিং বেলটা বাজলেই মেয়েটা বিপদ থেকে রক্ষা পাবে। নিজেকে ঠিকঠাক করে চিপসের প্যাকেটটা আবার হাতে তুলে নেয়। কাঁপা কাঁপা হাতে কলিং বেল চাপতেই ভেতরে, ছেড়ে দাও, কাছে আসো না, আর্তনাদ থেমে যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে আফরা। দূর থেকেই আজ কোনো মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পেরে মায়ের কথা বড্ড মনে পড়েছে আফরার। দরজা খোলার শব্দ, কারোর তীক্ষ্ণ দৃষ্টি তার উপর। ইতস্তত ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে আফরা। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আরাব বলে ওঠে, আজ সুন্দরী এত দেরি হলো? টাকা কি এমনি এমনি দেওয়া হয় না কি? সহ্য হয় না আফরার। একজন ধর্ষকের সামনে দাঁড়িয়ে এমনিতেই তার শরীর ঘিনঘিন করছে, তার উপর এমন কথা। অপ্রসন্ন কণ্ঠে বলল, টাকাটা নিশ্চয়ই আপনি দিচ্ছেন না? পথ থেকে সরুন। আরাব বলল, সরব না, কি করবে? যাও দেখি। গা জ্বালানো হাসি দিয়ে দরজা আগলে দাঁড়ায় আরাব। রাগ হয় আফরার। মাথা উঁচু করে ড্রয়িং রুমে দৃষ্টি ফেলে। শাড়ির আঁচড় আগলে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মিহির মা মনিরা। তার আসতেই একটু দেরি হলেই হয়তো এই মেয়েটা দেবর দ্বারা ধর্ষিত হতো। এগিয়ে এসে আরাফের মুখোমুখি দাঁড়ায় আফরা। অটমট দৃষ্টিতে তাকিয়ে আরাফের পায়ের উপর হিল জুতোর শক্ত লাঠি বসিয়ে হিসিস করে বলে ওঠে, আমি সুন্দরী, আমি রুদ্রমূর্তি, লাগতে আসিস না, রূপের তোপে পুড়ে ছাই হয়ে যাবি। পা ধরে লাফাতে থাকে আরাব, চোখে মুখে ব্যথার ছড়াছড়ি। আফরা হেসে এগিয়ে যায়, মনিরার হাত ধরে উপরে চলে যায়। সে ভীতু, তবে এতটাও নয়। নিজের সম্মানে কিভাবে রক্ষা করতে হয় সে জানে। মনিরা অবাক চোখে মেয়েটিকে দেখে যায়। এতদিন যে মেয়েটি ভীতু জানতো, পরপর কয়েকদিন যে বাঁচিয়েছে মেয়েটাকে, আজ সেই ভীতু মেয়েটা তাকে বাঁচালো। আফরা মনিরার দিকে না তাকিয়েই বুঝে যায়। নরম সুরে বলে ওঠে, আফরা বলে উঠল, মুখ বুজে সব সহ্য করলে আত্মচিৎকারগুলো ঘরেই মাঝেই মিলিয়ে যাবি। শক্ত হন আপু, এমন শক্ত হন বিপরীত মানুষটার আত্মচিৎকার যেন আপনাকে আনন্দ দেয়। গভীর রাত, চারিদিকে অন্ধকার ছেয়ে আছে। ঘুমন্ত শহর নিশ্চুপ। সরু রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আরাব। বিধ্বস্ত তার চেহারা, চোখে মুখে ভয় ব্যথা ছড়াছড়ি। ফোলা চোখে কোণ ঘেঁষে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। কাটা গালটায় কেমন সাদা মাংস বেরিয়ে গেছে। রক্তিম নাকটা থেতলে গেছে। কাটা বাম হাত দিয়ে ছটপট করতে করতে দৌড়াচ্ছে সে। উদ্দেশ্য লোকালয়। হাইওয়ের বড় রাস্তা ধরে এখনও সাঁই সাঁই করে গাড়ি ছুটে যাচ্ছে। একবার রাস্তাটা ধরতে পারলেই তার জীবন বেঁচে যাবে আজ। কাটা হাতের কাঁধ চাপড়ে ধরে পেছনে ঘুরল আরাব। হুডি জ্যাকেট পরিহিত লোকের হাতের মস্ত বড় ছুরি তাকে ধরার জন্য ধাওয়া করেছে। যদিও সে লোকটার পায়ের শব্দ ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না, তবে লোকটাকে সে জানে, দেখেছে। অনুমান তার ভুল নয়। আরাফের গলা থেকে চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু ভয় আর ব্যথায় লোকটা আওয়াজ করতে পারছে না। মনে হচ্ছে আওয়াজ করলেই অন্ধকারে লোকটা তার অবয়ব টের পেয়ে যাবে, তাকে ধরে মস্ত বড় ছুরিটা দিয়ে গলা বসিয়ে দেবে, আর সে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢুলে পড়বে। কথাটা মনে হতেই তার যেন পায়ের গতি বৃদ্ধি পায়। একসময় হাইওয়ের রাস্তায় ল্যাম্পপোস্টটা চোখে পড়তেই আশার আলো খুঁজে পায় সে। ওই যে দ্রুতবেগে একটা গাড়ি আসছে। বারবার উপরওয়ালার কাছে ডাকছে সে। এবারের মতো বাঁচিয়ে নেওয়ার কথা প্রার্থনা করছে। প্রার্থনাটা যেন কবুল হয়েই গেল। মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল সে। দ্রুতগামী ট্রাকটা শরীরটাকে ছুঁয়ে ফেলতে গিয়েও থেমে গেল। পটলা মাছের মতো লাফানো বুক কুকুরের মতো বের করে জিহ্বা দিয়ে আরাপ ঢলে পড়ল রাস্তায়। ট্রাক ড্রাইভারকে নামাতে দেখেই হুডি পড়া লোকটা লুকিয়ে পড়ল গাছের আড়ালে। তীক্ষ্ণ রক্তিম চোখ মেলে দেখল নেতিয়ে পড়া শরীরটা। চোখে যেন আক্রোশ, খিদে, রক্তের খিদেই বটে। আজ সে শিকার তার হাতছাড়া হয়ে গেছে। ট্রাক ড্রাইভার যখন তাড়াহুড়ো করে আরাফের শরীরটা মালবাহী ট্রাকটায় তুলে হসপিটালের পথ ধরল, লোকটা আড়াল থেকে বের হলো। ডান হাতে থাকা ছুরিটা মুখ বরাবর ধরে নাক টেনে ঘ্রাণ নিল। আহা, রক্তের ঘ্রাণ এত মিষ্টি কেন? খেতে না জানি কতটা মিষ্টি হবে, হয়তো অমৃত। বার কয়েক নিঃশ্বাস টেনে হিসিয়ে বলে উঠল, দ্বিতীয়বার আমার মুখোমুখি পড়িস না। তোর রক্তের ঘ্রাণ যে আমার পাকস্থলী নাড়িয়ে দিয়েছে। যতক্ষণ না স্বাদ গ্রহণ করবে থামবে না। অন্ধকারে আসা আগন্তুক আবার অন্ধকারেই মিশে গেল, মিলিয়ে গেল রাতের কুঞ্জ কুহুরে। হয়তো আবার কোনো একদিন দেখা মিলবে। হাতে শোভা পাবে মস্ত বড় সেই ছুরিটা। তীক্ষ্ণ রক্তিম থাকবে নয়ন যুগল, মনে থাকবে রক্তপানের আকাঙ্ক্ষা। এইটুকুই তো যথেষ্ট কারো জীবনের অন্তিম টানতে। আফরা বলল, কী রে বোন, আজ এত দেরিতে ঘুম থেকে উঠলি? রাতে ঘুমাসনি?
বড় বোনের কথায় কিছুটা চমকালো অথই। ধরা পড়ার একটা ভাব। আফরা যেন এই নিমিষেই বুঝে ফেলল বোনের মনোভাব। রাগে কঠোর হলো তার মুখশ্রী। গজগজ করে বলে উঠল, দুধ দিয়ে কালসা পুষি, খায় আমার টাকায়, চিকিৎসা চলে আমার টাকায়, ভাবে অন্য কারোর কথা। মরিস না কেন তুই? কথাটা বলতে বলতেই কেঁদে উঠল আবরা। চুপচাপ সেই তপ্ত নোনা জল দেখে নিল অথই। দেখতে দেখতে কখন তার চোখ বেয়ে জল পড়তে লাগলো। এইটুকুন টের পেল না। টের পেল যখন আবরা তার ঘাড় ঘেঁষে বসলো। নরম হাতে চোখের জল মুছিয়ে দেয়। কেঁপে ওঠে অথই। মুখে ফুটে উঠছে ব্যথা। বলতে ইচ্ছা করে অনেক কথা, বলতে পারে না। তার ভালোবাসা যে শুধু তার গলায় স্বরটাই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে 4টে বছর, কেড়ে নিয়েছে তার জীবনের সকল সুখ। কোন মুখে বোনকে জবাব দিবে সেই সাধ্য যে তার নেই। আফরা বলে, খুব তাড়াতাড়ি সুস্থ হবি বোন। আমি তোকে মস্ত বড় ডাক্তার দেখাবো। আর মাত্র কয়েকটা মাস কষ্ট কর, এরপর তুই সুস্থ হবি। দুই বোন এই শহর ছেড়ে অন্যত্র চলে যাব। এ শহর ভালো না। চুপ থেকে নীরব সমর্থন জারি করলো অথই। চোখ মুছে ঘর থেকে বের হয়ে গেল আফরা। কয়েক লোকমা ভাত খাইয়ে দিলে ওষুধ খাইয়ে দিল বোনকে। তারপর নিজেও কিছুটা খেয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। যদি আজ ভার্সিটি যাওয়ার ইচ্ছে ছিল না তার, তবে যাকে কেন্দ্র করে তার সাথে সম্বোধনে খেলা চলছে তাকে তো চিনতেই হবে। মনে মনে পণ করেও নিয়েছে আজ সে প্রথম তাকে ভাবি বলবে, তাকেই গলা চেপে ধরে হলেও পেট থেকে কথা বের করে ছাড়বে। ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। ভার্সিটিতে টিকে থাকা মুশকিল হবে। সারা ঘরময় ছুটোছুটি করছে মনিরা। আজ আনন্দগুলো যেন উপচে পড়ছে চাইছে। পুরো বাড়ি আজ আহাজারি চিৎকারে গমগম করলেও মনিহার মাঝে কোনো রকম বিষাদের চিহ্ন নেই। একজন ধর্ষকের জন্য আজ যাই হোক সমবেদনা মানায় না। তার তো ইচ্ছে করছে ভালো হাতটাও দুমড়ে মুচড়ে দিতে, আর কোনোদিনও যেন কোনো মেয়ের সম্মানে থাবা না বসাতে পারে। কাল রাতেই খবর এসেছে, বাড়ির বড় ছেলে পুলিশ অফিসার আতিকুল ডিউটি থেকে এসে সবে তখনই খবরটা পেয়েছে। ফোন পাওয়ার সাথে সাথেই ছুটে গিয়েছিল। ভাইয়ের এমন অবস্থা, আরামের ঘুমে বিভোর থাকতে পারে সে? খবরটা তখনও মনিহার কানে পৌঁছায়নি। আজ সকালেই সে পেয়েছে। তারপর থেকে খুশিতে আত্মহারা হয়ে গুনগুন করে গান গাইছে। আপাতত এখন নিজের শ্বশুর বাড়িতে ধর্ষণ হওয়ারও ভয় পেতে হবে না। এমন অশ্লীলতা যেন তার সহ্য হয় না। আতিক বলল, আমার চা এখনো আসলো না কেন? ঘুমাচ্ছ রান্নাঘরে? স্বামীর গম্ভীর চিৎকারে ট্রে ধরে রাখা হাতটা সামান্য কেঁপে উঠল মনিরার। ভয়ে ঢোক গিলল। খুশিতে ভুলেই গিয়েছিল। পা চালিয়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরল। কুচকানো ভ্রু নিয়ে ভাবতে বসল সে। আজ হঠাৎ তুমি? স্ত্রীকে দেখে আতিকুল মুচকি হাসল। মনিহার অবাকতা যেন বেড়েই চলেছে। হুট করে আতিকুল মনিরার হাত থেকে ট্রেটা নিয়ে অন্যত্র রেখে জড়িয়ে ধরল আষ্টে পিষ্টে। এবার যেন মনিরা বাকরুদ্ধ। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার পেল না। আতিকুল বলল, আজ মনটা বেশ ভালো দেখছি। মনিরা তবুও চুপ। আতিকুলের হাসি চওড়া হলো। বউয়ের নরম গালটা টেনে বলল, জানো আজ আমি ভীষণ খুশি। এতটা খুশি আমি গত কয়েক বছরও হয়নি। মনিরা বলল, এত খুশি কেন? বোবার ভানটা ছেড়ে মুখ খুলল মনিরা। অস্পষ্ট স্বরে কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই রহস্যময় হেসে আতিকুল বলল, যে কারণে আজ তুমি এতটা খুশি? আপরা ভাবির সম্বোধনের কারণ মাধ্যম আজ না বললে এখান থেকে সোজা প্রিন্সিপালের রুমে যাব। বুঝতেই পারছেন ক্ষতিটা কার হবে। ভয়ে বড় বড় ঢোক গিলল সামনে থাকা মেয়েটি। প্রিন্সিপাল স্যার মানেই তাদের জন্য জম। এই লোকটা এতটা কড়া, যদি শুনতে পারে ব্যাপারটা এখনই হয়তো ভার্সিটি থেকে বের করে দিবে। আপরা সেই সুযোগটাই নিয়েছে। এদের কিছু বললেও লাভ হচ্ছে না। মন খুশিতে ভাবি ডেকে যাচ্ছে। মনে হচ্ছে সকলের ভাবি ডাকার জন্য সে উন্মুক্ত। সরকারি একটা ভাব। মেয়েটা ইনিয়ে বিনিয়ে বলল, আপু আমি তো জানি না, আপনি বড় ভাইদের জিজ্ঞাসা করুন, তারা যা বলতে বলেছে আমি তাই বলেছি। আপরা হাসল। মেয়েটা হাতটা শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে বলল, এই যে তোমার চোখ, আমি স্পষ্ট ভয় ও মিথ্যে দেখতে পাচ্ছি। আমার চোখ এড়িয়ে যাওয়া এতটাও সহজ নয়। আমি অপারগ এখন। এতগুলো মানুষের দোষের শাস্তি তোমাকে একাই বহন করতে হবে। কারণ একটাই, তুমি আমাকে মিথ্যে বলেছ। মেয়েটি এবার ফ্যাচফ্যাচ করে কেঁদে উঠল। দাঁড়িয়ে গেল আপরা। কোনো রকম সমবেদনা সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করল না। অপেক্ষা করলো মেয়েটি শান্ত হওয়ার। মেয়েটি খানিক পর শান্ত হলো। ফ্যাচফ্যাচ কণ্ঠে বলল, আপু ভাইয়ারা আমাকে ভাবি রাখতে বলেনি, শুধু ছেলেদের বলেছিল, যাতে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে, আপনার যেন কোনো সমস্যা না হয়। আর কিছু বলেনি। এর জন্য আমরাও মজা করে আপনাকে ভাবি ডাকছি। আমার কাজিন একজন এখানেই সিনিয়র, আমি তার থেকেই শুনেছি সব। আফরা চোখে মুখে তাচ্ছিল্য ফুটে উঠল। ভার্সিটিতে 3টা বছর কাটিয়ে ফেললো নিজের মতো করে। এখন আসছে ডিস্টার্ব যেন না করে সাবধান করতে। বিষয়টা হাস্যকর।
মজা করার ব্যাপারটা নিয়ে আপনার চোখ মুখ লাল হয়ে এলো। সে কি মজার পাত্রী, নাকি এরা আমাকে পাগল ভাবছে যে যেভাবে পারছে মজা করছে? কাট কাট গলায় বলল, এত কিছু জানতে চাইনি। আমার অজানা অচেনা জামাইটাকে সেটা বলুন। আর কার মেহেরবানিতে সরকারি ভাবি হয়ে গেলাম, তার দর্শন না পেলে চলবে? মেয়েটা এদিক ওদিক তাকিয়ে কেউ আছে কিনা দেখে নিল। আপনার কাজ ঘেঁষে দাঁড়িয়ে লিনিজা ফিসফিস করে বলে উঠল, আদিল মাহমুদ। আপনার ছেলেপেলে মুখের লাগাম টানুন মিস্টার আদিল মাহমুদ। না আমি আপনাকে চিনি, আর না আপনার সাথে আমার কোনো রকম প্রেম বা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। গম্ভীর কণ্ঠে কথাটা বলেই মুখশ্রী কঠোর করে নিল আফরা। সময়টা এখন গোধূলি বিকেল। মেয়েটির কাছ থেকে শুধু নামটা শুনেই যা বুঝার বুঝে গেছে আফরা। নাদিয়া যে একা নয়, তার ভাইও যে সাথে আছে এটা বুঝতেও তার বাকি নেই। তাই তো তার মনের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেনি। এক মুহূর্তে আদিল মাহমুদের ঠিকানা জেনে চলে এসেছে। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করে তাকে ভেতরে ঢুকতে দেয়া হয়েছে। এই অফিসে নাকি তাদের বসের কেবিনে কেউ ঢুকতে পারেন না, বাইরে থেকে কথা বলতে হয়। এই কথা শুনেই আফরার মাথায় বড়সড় রকমের বাজ পড়েছিল। ব্যাপারটা কেমন কৌতূহলী, তবে নিজের সমস্যার চাপে কৌতূহলটা নিজের মাঝেই চেপে রেখেছে। এই যে সে একা একটা ঘরে অবস্থান করছে, সে জানে অপর পাশের আদিল মাহমুদ নামক লোকটা রয়েছে। তাকে ঠিক দেখছে, তবে সে লোকটাকে দেখতে পাচ্ছে না। রাগটা যেন তিরতির করে বেড়ে যাচ্ছে ভেতর থেকে। কোনো সাড়া না পেয়ে গলার স্বর আরেকটু উঁচু করে আবারও বলল, আমি কিছু বলছি মিস্টার। ভদ্রতার জ্ঞান কি হারিয়ে ফেলেছেন, নাকি সামাজিকতা বুঝেন না? আদিল নিজ মনে ফাইল দেখছিল, তার কানে পুরো কথাই ঢুকেছে, তবে হিসেবটা মরমিল হয়ে যাবে বলে মুখে ফুটে কিছু বলছে না। এখন আর সে চুপ করে থাকতে পারল না। কালো বল পয়েন্ট কলম হাতে তুলে নিয়ে গুটি গুটি অক্ষরে কিছু লিখেই বলল, আদিল, আমি না হয় ভদ্রতা সামাজিকতা বুঝি না, তবে মিস আপনি বুঝেন তো? অপরিচিত কারোর সাথে উঁচু গলায় কথা বলা কোন ধরনের ভদ্রতা, যদি একটু বলতেন। আফরার অপমানে থমথমে মুখ হয়ে যায়। হাত দিয়ে থ্রি-পিসের একাংশ চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করতে চায় আফরা। একসময় সে শান্ত হয়। তাকে তো হারলে চলবে না। ঠেস দিয়ে বলে ওঠে, কি যে বলেন, আপনি আমার অপরিচিত হবেন কেন? আপনি তো আমার অতি প্রিয়, না দেখা কবুল না বলা জামাই। আপনার সামনে গলার স্বর শুধু উঁচু কেন, গলাবাজিও করা যাবে। আদিলের ভ্রু কুঁচকে আসে। মেয়েটা এসব কি বলছে? মজা করছে তার সাথে? ফাইলে চোখ রেখেই গমগমের স্বরে বলল, হোয়াট? কি বলছেন? মাথা ঠিক আছে? কিসের জামাই? কার জামাই? আফরা বলে উঠল, একদম নাটক করবেন না। নিজের চামচাদের আমার পেছনে লেলিয়ে দিয়ে এখন না জানার ভান করছেন, অথচ এখন আমি সবার সরকারি ভাবি হয়ে গিয়েছি। যে যেভাবে পারছে আমার সাথে মজা লুটছে। আপনার কথা আদিলের মাথায় ঢুকে এও বুঝতে পারে তার ছেলেপেলেরাই কিছু ঘটিয়েছে। শান্ত স্বরে বলে ওঠে আদিল, মিস আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এসবের কিছুই জানি না। আপনাকে সত্যিই যদি অসম্মান করে থাকে আমি বিষয়টা দেখব। আফরা কিছুক্ষণ ভেসে আসা কণ্ঠকে অনুমান করে তাকিয়ে থাকে। পর মুহূর্তে নাদিয়ার কথা মনে হতেই বলে ওঠে, আফরা, সময় থাকতে নিজের বোনকেও সামলান। আমার জীবনে যদি প্রভাব ফেলতে আসে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আদিল বলল, এবার আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন না? আমার বোনকে টানছেন কেন? ভালো ব্যবহার সহ্য হয়নি? আপনার টাইম শেষ, আসতে পারেন। আফরা বলল, আমার এত সময় নেই আপনাদের 2 ভাই বোনকে নিয়ে ভাবার। যেদিন নাদিয়া মেয়েটা ভাবি বানানোর জন্য আত্মহত্যার নাটক করেছে, আপনি নামক অচেনা অসহ্যকর মানুষটার সাথে না চাইতেও আমার নাম জুড়ে যাচ্ছে। এরপর আমার সম্মানে কোনো রূপ দাগ লাগলে 2 ভাই বোনকেই জেলের ভাত খাওয়াবো, মাইন্ড ইট। আদিল হাসল। ফাইলটা বন্ধ করতে করতে বলল, ভয় দেখাচ্ছেন? আসলে কি জানেন, ভালো ব্যবহার কারো কারো সহ্য হয় না। আমিও দেখব কি করেন আপনি। আদিল মাহমুদের সাথে লাগতে আসা দমের ব্যাপার আছে তো? আফরা বলল, এতদিনে তৈরি করা ইমেজ এক নিমেষে ভেঙে গুড়িয়ে দিতে পারি আমি। আমাকে দুর্বল ভেবে ভুল করবেন না মিস্টার। রক্তচক্ষু নিয়ে দণ্ডায়মান সাহসী মেয়েটার দিকে তাকায় আদিল। মেয়েটা তাকে ভয় দেখাচ্ছে? সাহস কি হয়? তার অফিসে তার কেবিনে দাঁড়িয়ে মেয়েটা একের পর এক ভাষণ দিয়ে যাচ্ছে, সে সহ্য করছে কেন? আফরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় আদিল। চোখের দৃষ্টি এখনো শান্ত, কিন্তু এই মুহূর্তে তার চোখের দৃষ্টিতে বাঁধন ছাড়া ক্রোধ থাকা উচিত ছিল। কিছুটা ভড়কেও যায় সে। হঠাৎ করে দুর্বোধ্য হেসে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বেস্ট অফ লাক মিস্টার আফরা ইবনাথ। আমিও দেখতে চাই আপনি কতদূর পর্যন্ত যেতে পারেন। আফরা মুচকি হাসে, পেছনে ঘুরে পা বাড়ায় হাঁটার উদ্দেশ্যে। আদিল অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার মুচকি হাসি মিশ্রিত মুখশ্রী দেখে। পর মুহূর্তে গা ছাড়া ভাব নিয়ে কাজে ডুব দেয়। এমন ঘটনা তার জীবনে অবরহ ঘটেছে। অনেকেই তার সামনে উঁচু গলায় কথা বলেছে, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, তবে টিকতে পারেনি। উড়তে থাকা ডানাটা কখন যে ছাঁটাই করে দেয় ঠিক নেই। চটপট করে বিদ্রোহী নিঃশ্বাস বন্ধ হয়।
তবে তারই বা কী করার আছে? টগবগে যুবক, রক্ত গরম, তেজ তো থাকবেই। কেবিন থেকে বের হয়ে আপনার নিজের বাঁধা খোঁপাটা খুলে দেয়, হাঁটু সমান চুলগুলো আঁচড়ে পড়ে পিঠ বেয়ে, মুখে বাঁকা হাসি বিরাজমান রেখে এগিয়ে যায় গ্রাউন্ড ফ্লোরে। হাঁটার তালে তালে এলোমেলো কেসগুলো নাচতে থাকে অবলীলায়। হুট করে পেছন থেকে দেখে হয়তো যে কেউ এলোকেশির মায়ার মুগ্ধ হবে, আরেকবার তাকাতে বাধ্য হবে। তাই হলো। খোঁপা বাঁধা মাথায় ভেতরে যাওয়া মেয়েটাকে খোলা চুলো দেখে অনেকেই মনে উকি দিয়েছে নানান প্রশ্ন। এতটা সময় মেয়েটা বসের কেবিনে কি করছিল? হয়তো কিছুক্ষণের মধ্যে গুঞ্জন হয়ে যাবে, এক এক রকম মতামত পোষণ করবে এক একজন, কিন্তু গল্পের মুখ্য ভূমিকায় তো দুজন মানুষই, আপরা আদিল। আপরা তো তাই চেয়েছিল। অফিসের গেট পেরিয়ে বাইরে বের হয়ে আবার এক পলক পেছনে তাকালো আপরা। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ঝুলিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আমি ভীতু, তবে বুদ্ধিহীন নয়। আমার মস্তিষ্কের নিউরনগুলোতে কি কি বসবাস করে কেউ জানে না। শুধুমাত্র স্নায়ুকোষে পৌঁছানো মাত্রই উত্তেজনা ছাড়া আবার খেলা মজে না। আদিল বলল, তোমার সাহস সত্যিই বেড়েছে নাদিয়া। আমার নাগালে থেকে এত বড় ঘটনা কিভাবে ঘটালে? বুক একটুও কাঁপল না? ফোন ধরে রাখা হাতটা থরথর করে কেঁপে উঠল নাদিয়ার। বড়সড় ঢোক গিলে বিছানায় বসলো। মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না, বুকটা কেমন কাঁপছে। সে তো জানতো এমন প্রশ্নের মুখোমুখি তাকে হতেই হবে, তবে এখন কেন ভয় পাচ্ছে? আদিল হয়তো বুঝতে পারল বোনের মনোভাব। হুট করেই হাসল সে। হাসিটা নাদিয়ার কর্ণকুহরে পৌঁছাতেই চোখ বেয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা অশ্রু। এই হাসি তাকে তিরস্কার করছে, তার জীবনে ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। বড্ড আফসোস হচ্ছে এখন তার। সে কেন এত সাহস করতে গেল? আদিল বলল, আমার জীবনে ঢুকার পারমিশন আমি কাউকে দেইনি। আমার রাজ্যটা সম্পূর্ণ আলাদা। প্রবেশ নিষেধ। প্রথম ভুল ক্ষমা করলাম, যা বোন বলেই পেলে। দ্বিতীয় ভুল আর ক্ষমা পাবে না, সাবধান। ফোন কেটে দিয়ে হেসে উঠল আদিল। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়েই আপন মনে বলল, তোমার ভুল অথচ শাস্তি পাবে মেয়েটা। আম সো সরি। মেয়েটার সাহস দেখে আমার ভালো লেগেছে। যাকে এই আদিল মাহমুদের মনে ধরে তার নিস্তার নেই। অন্যদিকে নাদিয়া থম মেরে বসে আছে। তার ভাগ্যটা এবারও তার ফেভারে ছিল। না হলে আদিল মাহমুদের হাত থেকে বাঁচা কম কথা নয়। ফোন হাতড়ে পরিচিত এক নাম্বারে ফোন দিল। রিসিভ হলো কিছু সময় পর। ফোন রিসিভ করে অপর পাশে মানুষটা বলল, কী ব্যাপার, অনেক দিন পর ফোন আসলো? নাদিয়া বলল, সাবধান থাকার সময় এলো বলে। সিংহ যে গর্জে উঠেছে, এক থাবাতেই মাংস খুবলে নিবে। লোকটি বলল, মাংস যদি মানুষের না হয়ে কুকুরের হয়, সিংহ গ্রহণ করবে তো? নাদিয়া চাপা শ্বাস ফেলল। আদিল মাহমুদ আর এই মানুষটা যে একই ধাঁচের। কার ভয় কে পাবে, আবার কাকেই বা সাপোর্ট করবে? নাদিয়া বলল, তুমি কি আবার রক্তের খেলা শুরু করতে চাইছো? এসব না করলে হয় না। লোকটা বলল, আহা, ভয় পাচ্ছ কেন নাদু? রক্তের খেলা যে নেশা। তুমি তো মদ খেয়েও মাতাল হও না, তবে আমি যে রক্ত দেখলেই মাতাল হয়ে যাই। নাদিয়া চোখ মুখে অসম্ভব ভয়। থামলো লোকটি। খানিক সময় নিশ্চুপতায় ছেয়ে গেল। হুট করেই দুষ্টু হেসে বলল লোকটি, মাতালের পিকনিক বুঝো তো? তোমার তো আবার পিকনিক হয় না, দিব্যি ঘুরে বেড়াও। আমি আবার দিন দুনিয়া ভুলে যাই। এখন রাখছি, টাটা। কোনো রকম সময় ব্যয় না করেই ফোনটা কেটে দেয়। মদের কথা শুনেই যেন জিভে নিস্পিস করছে উঠে মদের স্বাদ পাওয়ার জন্য। গলা যেন শুকিয়ে কাঠ হয়। স্বচ্ছ গ্লাসে তরল নিষিদ্ধ পানীয়টা ঢেলেই চুমুক বসিয়ে দেয় নাদিয়া। চোখ বুজে চিপচিপ সুর তুলে। এখন মনে হচ্ছে জীবন সুন্দর। আফরা বলল, তোকে অন্যত্র চলে যেতে হবে বোন। এখানে তুই সেফ নয়। আমাকে ওরা ভালো থাকতে দিল না রে। ফ্যাল ফ্যাল করে বোনের দিকে তাকিয়ে রইল অথই। আফরার যত্ন নিয়ে অথয়ের মুখে ভাতের লোকমা তুলে দিয়ে কথাটা বলল। গলা দিয়ে খাবার নামে মুখে খাবার নিয়েই ভালো হাতটা ধুয়ে বোনের হাতে রাখার চেষ্টা করলো অথই। অনেক দিন নাড়াচাড়া করা হয়নি, কেমন অবশ হয়ে আছে। আফরা বোনের মনের অবস্থা বুঝে বলল, চিন্তা করিস না বোন, তোকে যেমন সেফ রাখবো আমি নিজেও সেফ থাকবো। ওরা যদি প্রভাবশালী হয়ে আমার জীবন বিষিয়ে তুলতে আসে, আমার বিষ দাঁত তো মুখের কোণে লুকিয়ে রাখবো না, এক ছুবলেই শেষ করে দেব। শান্ত হলো অথই। সূক্ষ্ম এক অদ্ভুত হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। আপনার নিজের মতো করে উদাস মনে খাইয়ে দিয়ে পড়তে বসলো। মাথাটাই আজ কত কি ঘুরছে, ভুলভাল কী সব ভাবছে। এই মস্তিষ্কটাই না জানি কোন বিপদে ফেলে। ঘড়ির কাঁটায় 11টা বেজে 43 মিনিট। ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে মনিরা। অপেক্ষা আতিকুরের। এখনো আসছে না। ঘুমে ঢুলে পড়লেও ঘুমানোর সাহস হচ্ছে না। আসা মাত্রই দরজা না খুললে আবার কেমন চোটপাট করে কে জানে। শরীর যে আর চায় না, এত প্রহার সহ্য করতে পারে? তারও তো সহ্য ক্ষমতার শেষ আছে। কলিং বেলের শব্দ। হুড়মুড় করে উঠে বসে মনিরা। পরনের শাড়ি ঠিক করে দরজার দিকে ছুটে যায়। দরজা খুলেই হাঁ হয়ে যায় সে। দরজায় ওপাশে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে আতিকুল। হাতের ভাঁজে শোভা বেলি ফুলের মালা। ইউনিফর্মের পকেটের ভাঁজে চকলেট। আতিকুল হুট করেই মনিরাকে কোলে তুলে নেয়। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে মনিরার কাছে। লোকটা এত ভালো হলো কেন? এতটা ভালোবাসাই বা দেখাচ্ছে কেন? তাকে কি ভুলাতে চাইছে? কারণ কি?
আতিক বলল, আমার বউটা এত অবাক হচ্ছে কেন? আমি কি কোলে নিতে পারি না? আতিকুরের কথায় নিজের ভাবনা থেকে বের হয় মনিরা। হুট করেই তার রাগ হয়, বলতে ইচ্ছে করে অনেক কথা, তবে সাহসে কুলায় না। যদি আবার প্রহার করে, নরম সুরে বলল, নিতে পারো। আতিকুর হাসে, মেয়েটার চোখে মুখে ভয়, অবাকতা যেন টের পাচ্ছে, তবুও যেন মনের মধ্যে শান্তি লাগছে। ঘরে গিয়ে মনিরাকে নামিয়ে দেয়, ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে মনিরা খাবার নিয়ে খাবার ঘরে আসে। আতিকুর আগে খাওয়া শেষ করে মনিরাকে কাছে টেনে কিছুটা সময় বসে রয়, মনের মধ্যে কথা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। মনিরা অপেক্ষা করছে স্বামীর মুখ থেকে কিছু শোনার জন্য। অপেক্ষার অবসর করে আতিকুর বলল, এতদিন খারাপ আচরণের জন্য আমি ক্ষমা চাচ্ছি মনিরা, ক্ষমা করবে না? মনিরা ছোট ছোট চোখে স্বামীকে দেখে, ভেতরে কি চলছে বুঝতে পারে না। এই মুহূর্তে নানান রকম সুখ যেন তাকে ঘিরে ধরে। আর পাঁচটা বাঙালি মেয়ের মতোই স্বামীভক্ত মেয়েটি একটু ভালোবাসায় এতদিনের করা অত্যাচারের কথা ভুলে যায়। ঝাঁপিয়ে পড়ে স্বামীর বুকে, হাসি ফুটে আতিকুরের মুখে, অদ্ভুত এক রহস্যময় হাসি খেলা করে তার চোখে মুখে। মনিরা তখন স্বামীর বুকে মাথা রেখে স্বপ্ন বুনতে ব্যস্ত। এদিকে তার স্বামী যে মনের মধ্যে কি পোষণ করে রেখেছে সে কি জানে? হয়তো জানে না। রহস্যময় হাসির কারণ কি? কথাটি কর্ণকুহরে পৌঁছাতেই নাদিয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। মুখে মুচকি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে আফরা। সময়টা এখন সকাল, আজ একটু তাড়াতাড়ি ভার্সিটির এসেছে সে। সরাসরি নাদিয়া আড্ডার স্থলে এসে কথাটি বলেই পাশে বসলো। নাদিয়া কিছুক্ষণ তাকিয়ে বলল, হঠাৎ মত পরিবর্তন? আফরা বলল, কালকে তোমার ভাইয়ার কাছে গিয়েছিলাম, অ্যাটিটিউড মনে ধরেছে, ভাবলাম সুযোগটা লুফে নেই। চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল নাদিয়া। আফরার মনোভাব বুঝার চেষ্টায় তাকিয়ে রইল, তবে কিছুতেই ধরতে পারল না মেয়েটা কেমন রহস্যময়। আফরা আবার বলল, সন্দেহ করছো? ভড়কে গেল নাদিয়া। মেয়েটা বুঝলো কি করে? আমতা আমতা করে বলল, সন্দেহ করার কথা না বলছো? হঠাৎ মেয়েটা রাজি হয়ে গেল কেন? ব্যাপারটাই তো মাথায় ঢুকছে না। শব্দ করেই হাসলো আফরা। ভাবলেশীন বলল, হয়তো কারণ আছে, নয়তো নেই। তবে তোমার ভাইয়ের বউ কিন্তু আমিই হব, দেখে নিও। একথা বলে নিজের গন্তব্যের দিকে হাঁটা ধরে আফরা। পেছনে কয়েকজন মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয় রহস্যময় মেয়েটির দিকে। নাদিয়াও ঠিক এভাবেই বলেছিল মেয়েটা কি তার থেকে শোধ নিচ্ছে? তবে এত কিছুর ভাবার সময় নাদিয়া পেল না। মনের মধ্যে এবার খুশিরা উড়ছে। ভাইয়া এবার বাড়ি ফিরবে, বাড়িতেই থাকবে, এর থেকে আনন্দের আর কি আছে? মেয়েটাকে যে যেভাবে ইচ্ছে ব্যবহার করবে। জ্ঞান ফিরেছে আরাফের, কিন্তু ভয়ের কথা বলছে না। চোখ বন্ধ করলেই সেই রক্তচক্ষু দিয়ে ভেসে উঠছে নেত্র পল্লবী, যা তাকে শান্তি দিচ্ছে না। আতিকুর সহ আরও কয়েকজন অফিসার বসে আছে কেবিনের বাইরে। ডক্টরের চেক আপ হয়ে গেলেই বয়ান দিবে তারা। ডক্টর বের হতেই একে একে কয়েকজন ঢুকে পড়ল কেবিনে। শক্ত বুটের পায়ের শব্দে কেঁপে উঠল আরাফ। চিৎকার করতে গিয়েও ভাইকে দেখে থেমে গেল। আপন রক্ত দেখে সে নিজেকে খোলা বইয়ের মতো মেলে ধরল। কেঁদে উঠল হাউমাউ করে। আতিকুরের মাঝে তেমন ভাবাবেগ দেখা যায় না। দায়িত্বের চাপে যেন শুধু হাত আগলে বসে থাকে। কিছুক্ষণ পর যখন আরাফ স্বাভাবিক হয়, আতিকুর বলে ওঠে, কোথায় হয়েছিল? আরাফ বলল, আমি বন্ধুদের সাথে ছিলাম। হঠাৎ করেই অচেনা নম্বরে ফোন আসায় একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করি। হ্যালো বলার আগেই কেউ আমার নাকের উপর রুমাল চেপে ধরে। আর মনে নেই। জ্ঞান ফিরে দেখি আলো অন্ধকার এক ঘরে আমি পড়ে আছি। সামনেই মুখোশধারী এক লোক চাপাড়ি দিয়ে মারতে আসলেই ধস্তাধস্তি হয়। চুপ করে যায় আরাফ। বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে ওঠে, আমার বাম হাতে চাপাটি চালিয়ে দেয়। আমি কোনো রকম ছাড়া পেয়ে দরজা ভেঙে দৌড়ে পালিয়ে যাই। এমন সময় হাওয়ে এসে ট্রাকের সামনে অজ্ঞান হয়ে যায়। আতিকুর তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইকে পরখ করে। আর কেউ বুঝতে না পারলেও সে ঠিকই পেরেছে। তার ভাই যে মুখস্থ মিথ্যে বলে যাচ্ছে সে জানে, তবে এই বিষয়ে কিছু বলল না। আতিক বলল, মুখোশধারী ছেলে না মেয়ে বুঝতে পেরেছিলেন? আবার কান্না করে দেয় আরাফ। প্রশ্ন থেকে বাঁচার জন্যই সে এমন নাকে কান্না, তাও বুঝতে পারে। অফিসাররা আর প্রশ্ন না করেই বাইরে চলে যায়। থেকে যায় আতিকুর। নীরবতা ছেয়ে যায় কিছুক্ষণ মুহূর্ত। হুট করে আতিকুর বলল, এই বাম হাত দিয়েই তো আমার বইয়ের শাড়ির আঁচল টেনে ধরেছিলি, তাই না ভাই? ভীষণভাবে চমকায় আরাফ। আতিকুর হেসে উঠে দাঁড়ায়। আরিফের কাটা বাম হাতটাই টোকা মেরে কেবিনের বাইরে বের হয়ে আসে। ব্যথায় চোখ মুখ অসম্ভব রকমের কুঁচকে যায় আরাফের। মনের মধ্যে অদৃশ্য ভয় প্রশ্ন, তবে ভাইয়া কি এসবের সাথে জড়িত? নাকি সেই করেছে তার অবস্থা? নাকি অন্য কেউ? আফরা বলল, আপনার বোনের প্রস্তাবে আমি রাজি। আপনি প্রস্তুত তো? আবারও সেই বিকেল, সেই মুহূর্ত, সেই কেবিন। আফরা আবার এসেছে আদিলের অফিসে। আজ তাকে অপেক্ষা করতে হয়নি, বরং আসার সাথে সাথেই বসার কেবিনে যাওয়ার অনুমতি পেয়েছে। কারণটা সে কালকে খোলা চুলের রহস্য সে বুঝতে পেরেছে। সবাই তাকে বসের বিশেষ কেউ ভেবে নিয়েছে। নিজের কাজে নিজেই গর্ববোধ করছে আফরা। আদিল মাহমুদকে তো টেক্কা দিতে হবে। আফরা গলার স্বর শুনে আদিল বসা থেকে উঠে দাঁড়ায়। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই রাগে পুরো শরীর জ্বলে উঠে যাচ্ছে তার।
মেয়েটা তার সাথে ওপেন গেম খেলছে, অথচ মেয়েটা জানেই না গেমের রাজা সে। কাঁচের গ্লাসটা শব্দ করে সরিয়ে আফরার সামনে দাঁড়ালো আদিল। আফরা দুপা পিছিয়ে যায়, অবাক হয়ে দেখে আদিলকে। বাহ, বেশ হ্যান্ডসাম তো। আফরা পিছিয়ে যাওয়াতে আদিল বাঁকা হাসে, তবে বেশিক্ষণ সেই হাসি স্থায়ী হয় না। আফরাকে এগিয়ে আসতে দেখে ঠোঁটের কোণেই মিলিয়ে যায়, চোখে ফুটে ওঠে অবাকতা। আফরা মিষ্টি হেসে বলল, ওরে বাস, দেখুন তো দুজনকে বেশ মানাবে না? আপনার বোনের পছন্দ আছে বলতে হবে। চোখ বুজে আবারও খুলে আদিল শান্ত সুরে বলল, আপনাকে আবারও সাবধান করছি মিস আফরা ইবনাথ, আমাকে রাগাবেন না। এই অফিসে পা দেওয়ার দুঃসাহসও আর করবেন না, নয়তো প্রাণ নিয়ে ফিরে যেতে পারবেন না। আফরা বলল, কালকে লাঞ্চ টাইমে আসবো, ওকে? নিজের হাতে আপনার জন্য ভালোবেসে রান্না করব, আপনি চাইলে খাইয়ে দিতেও সমস্যা নেই। কথাটা শুনেই হাতের মুঠো শক্ত হয়, কপালের রগগুলো যেমন ফুলে উঠেছে। রাগের তোপে ঘামছে আদিল। সামনে মেয়েটিকে এখনই শেষ করে দিতে ইচ্ছে করছে। গুনে গুনে কয়েকটা ঘা বসিয়ে দিতে পারলে হয়তো এই রাগটা কমে যেত। তবে এখন সে অপারগ। এই অফিসটা তো আর তার কসাইখানা নয়। আফরা বলল, ভয় পাচ্ছেন মিস্টার আদিল মাহমুদ? বিয়ে করতে আদিল মাহমুদ ভয় পাচ্ছে নাকি? ইস, বড্ড আফসোস হচ্ছে। হেসে ওঠে আদিল। মেয়েটা তার জেদ তুলতে চাইছে, অথচ এই মুহূর্তে তার রাগ ছাড়া কিছুই হচ্ছে না। আফরার ধারণা সে ভুল প্রমাণ করে দিয়ে আদিল হেসেই বলে, আমি বিয়ে তাকেই করব যার জীবনে নায়ক হব, খেলার গুটি নয়। সো মিস আফরা ইবনাথ, আপনার প্ল্যান ফ্লপ। আমি না হয় আপনার জীবনে খলনায়িকা হয়েই ঢুকে যাব। আফরা বলল, খলনায়িকা কিন্তু পারমিশন নেয় না, প্রয়োজন পড়েও না। আদিলের এবার বেশ ভালো লাগছে। মেয়েটা গভীর জলের মাছ, অনেক দিন পর ঠিকঠাক খেলোয়াড় পেল। খেলাটা জমে যাচ্ছে মনে হচ্ছে। নিজেও ভাবলেস হয়ে বলে ওঠে, আমার জীবন একমাত্র চাবিকাঠি আমার হাতেই। সো মিস খলনায়িকা, অল দ্য বেস্ট। এবার যাবেন তো? আফরা বলল, আপনি চাইলে আমি থেকে যাব, আমার কোনো সমস্যা নেই। আদিল বলল, আমার বিরাট সমস্যা রয়েছে। আমার জীবন আর আমি নামক মানুষটা কারোর জন্য থেমে থাকে না, আর আপনি থাকলে পুরোটাই টাইম ওয়েস্ট। সো প্লিজ, দরজা খোলা আছে। আফরা কিছুক্ষণ শব্দ করে হাসতে হাসতে বের হয় কেবিন থেকে। আবার দরজা দিয়ে উঁকি মেরে বলে, আমি আপনার সর্বনাশ দেখতে পাচ্ছি মিস্টার আদিল মাহমুদ। আপনার হার খুব তাড়াতাড়ি দেখবেন, শুধু সময়ের অপেক্ষা। আদিল শান্ত দৃষ্টি ফেলে এক পলক দেখে নেয় আফরাকে, তারপর দুর্বোধ্য হেসে নিজের সিক্রেট কেবিনে ঢুকে পড়ে। আফরা আগের দিনের মতো বাঁধা খোপাটা খুলে দেয়। আজ মনটা বেশ ফুরফুরে লাগছে। কিছুটা হেলতে দুলতেই অফিস থেকে বের হয়। হাঁটতে হাঁটতেই আবার খোপা বেঁধে রিক্সা ডেকে বসে পড়ে। উদ্দেশ্য হসপিটাল। এবার একটু আরেকজনের ভেতরটা নাড়িয়ে দেওয়া যাক। ধরণীতে সবে সন্ধ্যা নেমেছে। সূর্যটা রক্তিম রঙে রাঙা হয়ে বিদায় নিয়েছে কিছুক্ষণ হলো, তবে ঘুটঘুটে অন্ধকার এখনও রাজ করতে পারেনি। রিক্সাওয়ালাটা একটু পরপর পেছনে ঘুরছে। আফরা সেদিকে দৃষ্টি নেই, সে প্রকৃতি দেখতে ব্যস্ত। হুট করে রিক্সাওয়ালা বলল, আপা হাসপাতালে কেন যাইতেছেন? হসপিটালে মানুষ কেন যায় মামা? একথা বলল আফরা। রিক্সাওয়ালা ইতস্তত ভঙ্গিমায় হাসল। আফরা হাসিটা দেখল তাকিয়ে, কি স্বচ্ছ হাসি। নেই কোনো কুটিলতা জটিলতা, নেই কোনো আর্ট। পান খাওয়া দাঁতগুলো বের করে কেমন অবলীলা বের করে হাসছে। তাকে কেমন দেখা যাচ্ছে সেটা ফ্যাক্ট না, হাসিতে যে আনন্দ ঝরে পড়ছে সেটাই মুখ্য। রিক্সাওয়ালা আমতা আমতা করে বলল, না মানে হাসপাতালে মানুষ সাইজে যায় নাকি? আফরা হেসে উঠল। সে সেজেছে, নিজেকে একটু দেখে নিল। সাদা থ্রি পিস, গলায় ছোট্ট স্কার্ফ, কানে দুল, ঠোঁটে একটু লিপস্টিক। এই তো, তাকে কি একটু বেশি সুন্দর লাগছে নাকি? হেসেই বলল, কেন মামা, হসপিটালে মানুষ সেজে যেতে পারে না? হাসপাতালে গেলে তো কান্দল লাগে আপা, কত মাইসে আহাজারি। আফরা বলল, আমি তো মামা অন্যদের কান্না দেখতেই যাচ্ছি। মাঝে মাঝে মনের মধ্যে কেমন আনন্দের ঢোল বাজে অন্যের কান্না দেখে। আর এই রূপ দিয়া কি হবে মামা, যদি না মানুষ না দেখে ভেতরে ভেতরে শেষ হয়ে যায়। রিক্সা থেমে যায়। আফরা হেসে নেমে পড়ে। 5 টাকা ভাড়া বেশি দিয়ে হাঁটতে শুরু করে। রিক্সাওয়ালা মামা অবাক চোখে মেয়েটার হাঁটা দেখে। এ কেমন মেয়ে? মানুষের কান্না দেখে যার হাসি পায়, আনন্দ পায়, বহুত মানুষ সে জীবনে দেখেছে। এই মেয়ের মতো তো দেখেনি কখনো। কত বিচিত্র মানুষ, কত বিচিত্রতার ভাবনা। রিক্সাওয়ালা আবার ছুটে চলে নতুন যাত্রীর খোঁজে। রাত যতক্ষণ না গভীর হয় ততক্ষণ ছুটেই চলবে যাত্রীর খোঁজে। হসপিটালের ভেতর ঢুকে আফরা ফোন বের করে। মেসেজ অপশনে ঢুকে কেবিন নম্বর দেখে নেয়। হাতের ব্যাগটা শক্ত করে ধরে পা চালিয়ে হাঁটা ধরে। নিজে চোখে না দেখা পর্যন্ত শান্তি লাগবে না। মন জুড়াবে কেমন করে? নিজের কেবিনে শুয়ে শুয়ে ফোন টিপছে আরাপ। বাম হাত গেছে তো কি হয়েছে, ডান হাত তো আছে, দিব্যি ফোন ধরে রাখা যায়। কেবিনের দরজা খোলার শব্দ পেয়ে তাড়াহুড়া করে ফোনটা রেখে দেয়। আফরাকে দেখে বিস্মিত হয়ে যায়। আফরা মুচকি হেসে টুল টেনে বসে, হাসি ধরে রেখেই বলে,
বেশ অবাক হয়েছেন দেখছি। আরাব বলল, তুমি এখানে? আফরা বলল, দেখতে এলাম, পরিচিত তো, সে যেভাবেই হোক, খারাপ কিংবা ভালো। তো এক্সপেরিয়েন্স কেমন? আরাব বলল, এমনভাবে বলছো যেন বেশ মজা পেয়েছো, আর আমি কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম না। মজা নিচ্ছ? আফরা বলল, কি যে বলেন, মজা নিব কেন? তবে আপনার এই অবস্থা দেখে আমার একটা কথা খুব মনে পড়ছে। আরাব বলল, কি কথা? আফরা বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। রক্তিম চোখে তাকায় আরাব, যেন চোখ দিয়েই ধ্বংস করে দিবে সব। আফরা গা জ্বালানো হাসি ফেরত দিয়ে বলে ওঠে, এই হাত দিয়েই তো কোনো মেয়ে সম্ভ্রমে থাবা বসিয়েছিলেন, কিন্তু আফসোস, দেখুন পরিণতি। একথা বলে হেসে কেবিন থেকে বের হয়ে যায় আফরা। আরাব চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করে। রহস্যগুলো কেমন গুহা থেকে বের হচ্ছে। মেয়েটার এসব বলার কারণ কি? কেন বলল? মেয়েটা কি জানে জড়িয়ে রয়েছে, নাকি তাকে তার পাপের দৃশ্য মনে করিয়ে দিল শুধু? রাত 1টা কি 1:30 বাজে, ঘড়ি দেখা হয়নি, তাই ঠিকঠাক বলতেও পারবে না। ভীষণ ব্যস্ত আফরা। নিরিবিলি এই জায়গাটায় থাকার ব্যবস্থা সে নিজেই করেছিল, কোলাহল থেকে দূরে। পেছনে কয়েক মাইলে আর কোনো বাড়ি নেই, যা আছে ঘন জঙ্গল আর সরু রাস্তা। সামনে যদিও 2-3টা বাড়ি চোখে পড়ে, বড়ই নিম্নবিত্ত। নিজেদের মতোই থাকতে ভালোবাসে তারা। না কখনো অন্যের বাড়ি ঘুরতে যায়, আর না কখনো অন্যকে নিয়ে সমালোচনা আসর বসায়। অনেক দিন খুঁজে খুঁজে বাড়িটা পেয়েছে আফরা। এর জন্য অবশ্য তাকে প্রথম 3 মাস দ্বিগুণ টাকা ভাড়া দিতে হয়েছে। তবে না করেনি এমন সুযোগ কে হাতছাড়া করতে চায়? বাড়ির সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। ব্যস্ত হাতে বোনের জিনিসপত্র গোছাচ্ছে সে। বোনকে রেডি করিয়ে হুইল চেয়ার বসিয়ে দেয়। বাড়ির দরজায় তালা ঝুলিয়ে ছুটে যায় গাড়ির কাছে। একাই বোনকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও চেপে বসে। গাড়িওয়ালা অবশ্যই মেয়ে শরীরের জোর দেখে অবাক হয়েছে, তবে প্রশ্ন করেনি। দ্বিগুণ ভাড়া দিয়েছে সে। শর্ত ছিল কোনো রূপ প্রশ্ন করা যাবে না। টাকার লোভে সে মেনেও নিয়েছে, তবে প্রশ্ন করে লাভ কি? গাড়ি এসে থামে নামবিহীন এক রাস্তায়। যাত্রীর ইঙ্গিতেই ড্রাইভার গাড়ি থামিয়েছে। আফরা নেমে দাঁড়ায়, বোনকে নামিয়ে ভাড়া পরিশোধ করে দাঁড়িয়ে থাকে। গাড়ির আলো যখন তার চোখে বাজে না, তখন আফরা হাঁটা ধরে। গন্তব্যের বহু মাইল আগে সে নেমেছে। বোনকে এমন জায়গায় লুকিয়ে সে রাখবে যাতে কাকপক্ষী ছাড়াও যেন টের না পায়। সময় পেরিয়ে 3টাতে ঠেকেছে। আফরা তখনও হাঁটছে। কোনো রকম ক্লান্তি তার চোখে মুখে নেই, বরং আলো আঁধারি এই পরিবেশে প্রকৃতির হাওয়া গায়ে মাখতে মাখতে বোনের সাথে নানান কথা ঝুলি সাজিয়েছে। আফরা চলেছে গ্রামের এক সরু পথের ধার ঘেঁষে। এবড়ো খেবড়ো রাস্তায় সতর্ক দৃষ্টি ফেলে এগোচ্ছে। হঠাৎ করেই কারো অবয়ব টের পায় আফরা। ঘাবড়ে যায় না সে, বরং মুচকি হাসি ঝুলিয়ে বলে ওঠে, কি রে, ঘুমাসনি মনে হয়? মীরা বলল, ঘুমানো যায় বুঝি? আফরা বলল, আমি থাকলে দিব্যি ঘুমাতাম। আফরার কথার অবয়বটি হেসে ওঠে। রাতের গভীরে হাসিটাও একসময় ছন্দ মিলিয়ে অন্ধকারে মিশে যায়। বলে ওঠে, মীরা, আমি যে ঘুমাতে পারি না। ঘুমালেই চোখের সামনে দৃশ্যগুলো ভেসে ওঠে। কেউ আমাকে বলে, ঘুমাস না মীরা, ঘুমাস না। তুই ঘুমালে আমার হাহাকার শুনবে কে? তুই ঘুমালে কার কাছে মনের কথা বলবো, কার কাছে যন্ত্রণা শেয়ার করব? তুই ঘুমালে আমার ভয় লাগে, অন্ধকার বড্ড ভয় লাগে। মাটির নিচে খুব অন্ধকার রে, একটু আলো নিয়ে আয় না। তাই তো দেখিস না, সবটা সময় আলো জ্বালিয়েই রাখি। মীরার কথা শুনে আফরার চোখ কেমন ছলছল করে ওঠে। জল ভর্তি চোখ নিয়েই সে অদূরে ওই আবঝা বাড়িটা দেখতে পায়। আলো জ্বলছে হারিকেনের। ছোট্ট প্রদীপে ছড়াটা কেমন নিজ উদ্যোগে তার ক্ষমতা অনুযায়ী আলো দিচ্ছে। ঘাড় ঘুরিয়ে আফরা মীরার দিকে তাকায়। আবছা আলোয় মেয়েটার জলভরা চোখের আকুতি টের পায়। হাত আঁকড়ে ধরে ভরসা দেয়। মেয়েটার সাথে বন্ধুত্বের সময়সীমা 3 বছর। বোন বাদে এই ধরনীতে এই মেয়েটার তার সঙ্গী। আর এই মেয়েটার তো সে ছাড়া আর কেউ নেই। নরম সুরে বলল আভরা, বোকারা নিজেদের দুর্বলতা প্রকাশ করে, বুদ্ধিমানরা তো ভেতরের সত্তাটাকে রাতের অন্ধকারের মতো ধরনীতে বিলিয়ে দেয়। মানুষ দেখতে পায়, অনুভব করতে পারে, কিন্তু ধরতে পারে না, না ছুঁতে পারে না। কিছুক্ষণ নীরবতা নেমে আসে। শুধু দীর্ঘশ্বাসের শব্দটা কর্ণকুহরে পৌঁছে মস্তিষ্ককে নাড়িয়ে দেয়। চলতে চলতে আফরা এসে দাঁড়ায় হারিকেনের জ্বালানো সেই জায়গাটায়। কি সুন্দর লাগছে! বড়লোকের কোনো দুলাল দুলালি দেখলে হয়তো বলেই বসবে, ওয়াও, আউটস্ট্যান্ডিং! আমার জীবনে এমন জায়গা প্রথম দেখলাম। অথচ গরিবের শেষ সম্বল এইটুকু জমি। আফরা কিছুক্ষণ ফুল দিয়ে সাজানো গোছানো কবরটার দিকে তাকিয়ে রয়। বাম পাশটায় কেমন চিনচিনে ব্যথা টের পায়, যেন নিজের কোনো এক অতীতকে মনে করিয়ে দিচ্ছে। কবর থেকে চোখ ফিরিয়ে নিয়ে বোনের দিকে তাকায় সে। অথয়ের দৃষ্টিও কবরে। হেসে বাড়ির ভিতর ঢুকে পড়ে। 2টো রুম নিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে। সবকিছু কেমন নিপুণ হাতে সাজানো।
মীরা আফরার পাশে বসে বলে ওঠে, মীরা, কিছুক্ষণের মধ্যে মেয়েটি চলে আসবে, তবে অচেনা মেয়ের ওপর বোনকে ছেড়ে দেওয়া ঠিক হবে? আফরা বলল, অচেনা কেন বলছিস? 3 দিনের পরিচয়, আমাদের মতোই এতিম, ভিক্ষা করে খেত, অনেকের বাজে কথা শুনতো, আমি সুযোগ দিয়েছি, মাসে মাসে এক্সট্রা টাকাও পাবে। এখন সে যদি হেলায় আমার দেওয়া সুযোগটা হারায়, আমার তো আর দায়ী থাকবে না? আফরার এমন কথায় কিছুটা হলেও ভড়কে যায় মীরা। এই মেয়েটার যে হঠাৎ হঠাৎ কি হয় সে বুঝতে পারে না। এই মনে হয় প্রচণ্ড ভীতু, আবার মনে হয় মেয়েটার মতো সাহসী আর দুটো নেই। এক সময় বোকা মনে হয় তো আরেক সময় চালাকের রাজাকেও হারিয়ে দিতে সক্ষম মনে হয়। আবার কখনো সহজ সরল ঘরকুটো মেয়ে তো আবার কখনো হয়ে ওঠে রহস্যময়ী। একজনে আর কত যে রূপ দেখবে সে, আরও কি রূপ রয়েছে। কথাটা ভাবতে ভাবতেই আফরা বলল, আমার এক রূপই, সবাই নিজের স্বার্থে বাঁচে, আমিও আমার স্বার্থে বাঁচি। এখন যদি কেউ আমার স্বার্থে আমার ভালোবাসার মানুষটার গায়ে থাবা বসায়, আঁচড় কাটে, আমার কি ছেড়ে কথা বলা উচিত? একদম গলাটা আলাদা করে দেব না? সর্বাঙ্গ কেঁপে ওঠে মীরার। মেয়েটার কথা শুনেই কেমন ভয় লাগছে। আপরা মীরার দিকে তাকিয়ে হাসে। আর কোনো কথাই হয় না। বোনের ঘুমানোর ব্যবস্থা করতে করতে উপস্থিত হয় 15 বছরের এক কিশোরী। পরনে সাদামাটা সালোয়ার কামিজ, এসে একগাল হাসে। আপরা তীক্ষ্ণ চোখে মেয়েটাকে পর্যবেক্ষণ করে। না, তেমন কোনো ভয় নেই এই মেয়ের থেকে। মেয়েটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, কয়েকদিনের মধ্যে তোমার ভালো লাগা মন বসানোর সব সরঞ্জাম চলে আসবে আঁখি। তুমি শুধু আমার বোনের দিকে খেয়াল রেখো। এইটুকু অযত্ন কিন্তু আমি বরদাস্ত করব না। আঁখি বলে উঠল, আপনি কোনো চিন্তাই করিবেন না আপু, আমি একটুও অযত্ন করুম না। আপনি আমারে নয়া জীবন দিচ্ছেন, বিনিময়ে আমি এইটুকু করতে পারুম না? আফরা বলে উঠল, বাড়ি থেকে বের হওয়া নিষেধ, কিন্তু হঠাৎ করে কেউ আসলে যেন টেরি না পায় এখানে দুটো মানুষ বসবাস করে। আফরার কথায় আঁখি কিছুক্ষণ চুপ করে থাকে। এ আবার কেমন কথা? চঞ্চল সুরে বলে ওঠে আঁখি, আপনারা আবার কোনো আসামি না তো? নইলে এমন পালাই কেন থাকিবেন? আফরা বলল, সেসব তোমার ভাবতে হবে না, বিপদে তুমি না পড়লেই হলো। তোমার ফোকাস শুধু আমার বোন, ওকে? আঁখি মাথা নাড়ায়, তার খেতে পারলেই হলো। মীরা এগিয়ে এসে আঁখির হাত ধরে বলে ওঠে, মীরা, শোনো, আমরা দুজন ছাড়া কেউ এসে যদি দরজা খুলতে বলে বা আমরা পাঠিয়েছি এমন কিছু বলে, তাহলে টু শব্দ করিবেন না, কারণ আমরা দুজন ছাড়া এখানে আর কেউ আসবে না। তোমার যেন ঘর থেকে বের হতে না হয় তার সকল ব্যবস্থা করা আছে, বুঝেছো তুমি? আঁখিকে এমন অনেক কিছু শিখিয়ে আফরা মীরা বের হয়ে আসে বাড়ি থেকে। একটু পর হয়তো ফজরের আজান দিবে। দুজনে হাত ধরে মিলিয়ে যায় অন্ধকারে। আঁখি তাকিয়েই থাকে। তার মনে হয় সে ছাড়া 3জন মেয়েই রহস্যময়ী। এই যে একজন শুয়ে আছে, ঠোঁটের কোণে সূক্ষ্ম এক হাসি দেখতে পাচ্ছে, তা রহস্যময় নয়। ভোরের আলো ফুটেছে সবে, পাখির কিচিরমিচির শব্দে ঘুম থেকে সেই কখন ভেঙেছে। মনিরা কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে। পাশেই স্বামী নামক মানুষটা শান্তিতে ঘুমিয়ে আছে, যার এক হাত বিচরণ করছে তার নরম পেটে। হাত সরিয়ে মনিরা উঠে বসে, এক পলক স্বামীর দিকে তাকিয়ে হাসে, ছুঁয়ে দেয় কপাল, গাল, ঠোঁট, গলা। ঘুমে বিভোর আতিকুর একটুও টের পায় না। মনিরা একটু কাছে এসে আতিকুরের গালে ঠোঁট স্পর্শ করে সরে আসে, নরম সুরে আপন মনেই বলে ওঠে, আমি তোমাকে এত ভালোবাসা দিয়েছিলাম আতিকুর, তবুও কেন কেন তোমার মনে অন্য কেউ ঘুরে? ব্যর্থতা আমার নাকি আফসোস তোমার? বলো বলো। অদ্ভুত সেই চোখের দৃষ্টি, গলার স্বর, ঠোঁটের হাসিটাও কেমন ইঙ্গিত দিচ্ছে মেয়েটা কি অধিক চোখে পাথর হয়ে গেছে? স্বামীর অবহেলা প্রহার পেয়ে কি ভেতরের সত্তাটা হারিয়ে ফেলেছে? নাকি মেয়েটার মনে অন্য কিছু চলছে চলছে ভয়ানক পরিকল্পনা? নাকি নিতান্তই অবহেলিত বাঙালি স্ত্রী তার দুঃখ বিলাসে নিজের উপরেই খোলস পরিবর্তন করছে? ফ্রেশ হয়ে মনিরা নিচে চলে যায়। অনেক দিন হলো শাশুড়ির সাথে গল্প করা হয় না, আজ গল্প করবে। কেন জানি একটু বেশিই মন পুড়ছে গল্প করার। 2 কাপ চা নিয়ে শাশুড়ির রুমে ঢুকে পড়ে মনিরা। শ্বশুর ও শাশুড়ি একসাথে থাকে না অনেক বছর হলো, কারণটা মনিরা ধরতে পারেনি। বাড়িতে আসলে তো একসাথেই থাকাই যায়, তবে কেন বিপরীত দুরুম? বৃদ্ধ বয়সে এমন ঘটনা তার কাছে রং তামাশা ছাড়া কিছুই নয়। তবে চুপচাপ স্বভাবের মেয়েটা, কিছু জিজ্ঞাসা করতেই নারাজ। শাশুড়িকে ফ্রেশ হয়ে বসে থাকতে দেখে মনিরা হেসে তার পাশে বসলো। চায়ের কাপ হাতে তুলে দিয়ে বলল, মনিরা, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছেন আজ? আতিয়া বলল, আরাফের জন্য মনটা কেমন করছে বৌমা? ঘুমাতে পারিনি, একটু বেশি চিন্তা হচ্ছে আজ। মনিরা শাশুড়ির দিকে বিরক্তির দৃষ্টি ফেলে। ভালো মুডটাই তার নষ্ট হয়ে গেল। মনিরার শাশুড়ি আতিয়া বেগম যেন বুঝে ফেললেন ব্যাপারটা। শান্ত স্বরে বললেন, আতিয়া, সন্তান যতই খারাপ হোক না কেন, মায়েদের মন সন্তানের জন্য পুড়বেই। মা তো আমরা জন্ম দিয়েছি, লালন পালন করেছি। মনিরা বলল, আচ্ছা মা, আপনার মনে হয় না এবার আমাদের একটু ভালোভাবে থাকা উচিত? চমকায় আতিয়া বেগম, মনিরার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। এই মেয়েটা তাকে এমন কথা বলছে কেন? শাশুড়ির এমন চাহনিতে খানিক লজ্জা পায় মনিরা। এই মহিলা তাকে কতবার বলেছে চলে যেতে, অথচ সে আশায় আশায় থেকে গেল। তবুও যখন আশাটা তার বসা বাঁধল না, তখন কি আর করার? বলল,
মনিরা, আপনার কষ্ট হয় না মা? এই যে বাবা আপনাকে ছেড়ে কম বয়সী একটা মেয়ের সাথে থাকছে। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ ঘরের ছাদের দিকে তাকিয়ে রইলেন। কোন মেয়ে নিজের স্বামীর সাথে অন্য কেউকে দেখতে পারে? বয়স হয়েছে, চামড়ার ভাঁজ পড়েছে, শরীর বসে গেছে। পুরুষ মানুষের তো আর এসবে মন ভরে না। তাই তো মেয়ের বয়সী একজনকে নিয়ে দিব্যি ঘুরে ফিরে খাচ্ছে। নিজের ভাবনা থেকে বের হয় আতিরা। আতিয়া বলল, তবে চলো না শাশুড়ি বৌমা মিলে একটা সংসার সাজাই। মা মেয়ে দিব্যি চলে যাবে। মনিরার চোখ চকচক করে উঠল, তবে প্রকাশ করল না। শেষ হওয়া চায়ের কাপটা শাশুড়ির হাত থেকে নিয়ে উঠে দাঁড়ালো। দরজার দিকে যেতে যেতে বলল, কয়েকটা দিন অপেক্ষা করুন মা। আপনার না পাওয়া সুখগুলো আমি ফিরিয়ে দেব নতুন ছন্দে। আমার না পাওয়া হাহাকারগুলো। বস্তির সরু রাস্তা দিয়ে এলোমেলো পায়ে হাঁটছে আদিল। চারপাশ ধুলোবালি, ময়লা আবর্জনা, দুর্গন্ধতে ঠাসা। নাক ছিটকানোর ভাব নেই। সাদামাটা টি শার্ট, চোখে চশমা, মুখে মাস্ক পরে সম্পূর্ণ অপরিচিত একজন হয়ে হেঁটে চলেছে আপন মনে। হাতে শোভা পাচ্ছে একটা কাগজে মোড়ানো প্যাকেট। একটু পর পর হাতে থাকা প্যাকেটের দিকে চোখ বুলাচ্ছে, আবার চোখ ঘুরিয়ে আশপাশটাও দেখে নিচ্ছে সে। সূক্ষ্ম এক চোর ভাব, যে কেউ দেখলে চিনতে পারবে না। হঠাৎ করেই তার মনে হচ্ছে পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, যে তাকে বেশ খানিকটা সময় ধরে অনুসরণ করছে। প্রথমে খুব একটা পাত্তা না দিলেও ব্যাপারটা তাকে খুব ভাবাচ্ছে। হাঁটার গতি থামিয়ে দিয়ে যেই না পেছনে ঘুরবে, আপনাকে দেখে তার চোখ জ্বলে উঠল। মেয়েটা একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। এভাবে ধরা পড়ে যাবে হয়তো ভাবতে পারেনি। আদিল ভাবছে মেয়েটার সাহস নিয়ে সীমা ছাড়িয়ে গেছে না। গম গম কণ্ঠে বলল, আদিল, আপনার কি মনে হয় মিস আফরা ইবনাথ আমাকে ভেদ করা এত সহজ? আফরা খানিক কেঁপে ওঠে, তবে নিজের ভয় আদিলকে সম্পূর্ণ বুঝতে না দিয়ে এগিয়ে এসে দাঁড়ায় আদিলের সামনে বরাবর। মুখে মুচকি হাসি বজায় রেখে বলে ওঠে, আফরা ইবনাথের কাছে কোনো জটিলতার বেশি দিন টিকতে পারে না। এই না দেখুন, কেউ কি আদিল মাহমুদকে অনুসরণ করার সাহস দেখিয়েছে কখনো? কিন্তু আফরা ইবনাথ নামক মেয়েটা কিন্তু পেরেছে। যদিও ইচ্ছে ছিল না, জাস্ট কৌতূহল। রাগে হাত দিয়ে কপাল ঘষে আদিল। এই মুহূর্তে রাগ করা মানে বিনা নোটিসে শত্রুর মুখে পড়ে যাওয়া। বর্তমানে সে এমন কিছু চাইছে না, তাই নিম্ন সুরে বলে ওঠে, আদিল, কৌতূহল মিটেছে, এবার আপনি আমার পিছু ছাড়লে ধন্য হব। আফরা বলে উঠল, এই মুহূর্তে ধন্য আমি করতে পারলাম না। কৌতূহল জুড়ানো হয়ে সন্দেহের রূপ নিচ্ছে। আপনি এখানে কি করছেন মিস্টার আদিল মাহমুদ? আদিল চারপাশ দেখলো, একটা কাকপক্ষীও নেই। দুপুর সবে। বস্তির মেয়ে বউ ভাত ঘুম দিয়েছে, পুরুষরা কর্মক্ষেত্রে। এই মুহূর্তে আমি আপনার সাথে যা ইচ্ছা করতে পারি। এই যে দেখেন মেয়ে মানুষ।